মানে আপনি আপনার টেক্সট গুলো আপনি লিখে যাবেন, বাট সে তার আগে আপনি যে জিনিসটা কল করে দিবেন সেটার উপর বেস করে সে কাউন্ট করতে শুরু করবে। বুঝতে পারছি? সে কি করবে? কাউন্ট করা শুরু করবে। যদিও এটা বেশি সিএসএস দিয়ে দরকার হয় না, তারপর দেখা যাক। কাউন্টার করার জন্য আপনি আহ, যেটাকে আপনি কাউন্ট করতে চান সেটার পরে লিখবেন বিফোর, তারপর এই দুইটা সিএসএস এর ফাংশন লিখতে হবে। এই দুইটা বাদ দিলে আর থাকবে না। আর এখান থেকে আপনার সেকশন আছে, সেকশন সেকশনের পরে যেটা আপনার কাউন্ট করবে হচ্ছে সেকশন। সেকশন ধরে সেকশনটা কাউন্ট করবে, এই সেকশনটা কাউন্ট করবে, ঠিক আছে? আর আপনি কাউন্টের আগে 1 2 3 4 এর আগে আপনি কি লিখতে চান সেটা আপনি লিখবেন। যা লিখতে চান সেটা আপনি লিখবেন, সেটার পরে 1 2 3 4 এরকম কাউন্ট করবে। এখানে স্পেস না দিলে স্পেস আবার হবে না, ঠিক আছে? এটা হচ্ছে কাউন্টার। এই জিনিসটা একটু সবাই নোট করে রাখেন, এটা মনে থাকবে না কারণ। একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে দেখতে পারবেন ভালোভাবে। বুঝতে পারছি? এখানে দেখেন, ওএল এ লিস্ট স্টাইল টাইপ রান করে দিছে, ঠিক আছে? তাহলে তো 1 2 3 4 এটা অ্যাড হওয়ার কথা না, তাই না? যদি আমরা সাধারণত লিস্ট স্টাইল টাইপ রান করি তাহলে কি আসবে? শুধু আইটেম গুলো লেখা আসবে, বাট আইটেম গুলা কাজ করবে না, তাই না? লিস্ট স্টাইল টাইপ রান দিলে আর এখানে কাউন্টার রিসেট দিয়ে সেকশন করে, যখন এটাকে কাউন্টার ইনক্রিমেন্ট করছে সেকশন দিয়ে, তখন এটা প্রত্যেকটা লেসনের জন্য দেখেন ভাগ হয়ে যাচ্ছে। মানে আইটেম 1 1 2, আবার টুর ভিতরে যদি 3টা সেকশন থাকে, 2.1 2.2 2.3, এরকম বিভিন্ন লেকচার থাকে। দেখবেন অনলাইনে, যদি আপনি অনলাইনে কোর্স করেন বিভিন্ন ধরনের, তখন দেখবেন যে এরকম লেখা থাকে কত কত নাম্বার আপনার লেকচার গুলা থাকে। আবার 2.3-র ভিতরে আবার 3টা ক্যাটাগরি আছে, 3.1 3.2 3.3। এটা হচ্ছে আপনি যতগুলার ভিতরে যতগুলা দিতে চান আর কি। এভাবে আপনি আরো ভিতরে দিতে পারেন, এই আইটেমের ভিতরে আবার দিতে পারেন। এরকম করে যত দিবেন আপনার ততই কাজ করবে। দেখেন, যত দিবেন, আবার এটার ভিতরে যদি দেই, এটার ভিতরে কাজ করবে। দেখছেন? প্রত্যেকটা সেকশন ধরে ধরে গুনে গুনে সে কাউন্ট করতেছে। বুঝতে পারলাম? হচ্ছে কাউন্ট কোড। আর কোনো সমস্যা আছে? বুঝতে অসুবিধা আছে? না ভাই। আচ্ছা, তারপর আছে কি, ওয়েবসাইট লেআউট সম্পর্কে কিছু কথাবার্তা আছে। আচ্ছা, ওয়েবসাইট লেআউট। ওকে। আচ্ছা, ওয়েবসাইট লেআউট, হেডার, মেনু বার, 3টা কলাম। এই লেআউট নিয়ে কি কথাবার্তা বলবো? অলরেডি লেআউট ভাগ করা আমরা জানি, তাই না?
অলরেডি আমরা রিসেন্টলি রেসপন্সিভ করা শিখেছি। যেমন এখানে 3টা কলামের কাজ করা হয়েছে। কলামগুলা কি কি দেখেন, একটা রোর ভিতরে নিয়ে কলাম 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 নামে 3টা কলাম দিয়েছে। 3টার সাইজ একই দেওয়া হয়েছে। আর এখানে কলামের সাইজ দেওয়া হয়েছে কত, উইডথটা দেওয়া হয়েছে 33.33%। 3টার মানে 99.99%। এটাকে যখন রেসপন্সিভ করা হয়েছে তখন কলামটা ধরে উইডথটা 100% করে দিছে। উইডথটা যদি ধরেন 50% করে দিত তাহলে 2টা শো করতো আর একটা নিচে শো করতো। 50% করতো, দেখেন 2টা শো করছে আর একটা নিচে শো করছে, কিন্তু দেখতে তো সুন্দর লাগে না। যখন আমরা আবার এই কলামটা আবার 4টা ক্যাটাগরিতে ভাগ করব তখন কিন্তু আবার দেখতে সুন্দর লাগবে। দেখেন এখন কিন্তু আবার দেখতে সুন্দর লাগতেছে, তাই না? বুঝাইতে পারলাম? আবার ধরেন এখানে আসার পর বাজে হয়ে যাইতেছে 350 পিক্সেলে, তখন আপনি আবার যদি এই জিনিসটাকে এই পুরাটা ধরে আবার যদি 300 পিক্সেল থেকে আবার ধরেন যদি আপনি রেসপন্সিভ করেন যে 300 পিক্সেল থেকে আমার প্রত্যেকটা কলাম 100% হয়ে যাবে, তখন সে দেখেন 100% হয়ে যাবে। 300 পিক্সেল আসার সাথে সাথে দেখেন 100 পিক্সেল হয়ে গেছে, সবাই যার যার কলামে আছে। আবার যদি মনে করেন আপনি 400 পিক্সেলে আপনি দুইটা দুইটা করে রাখতে চাইতেছেন 400 পিক্সেলের মধ্যে, তাহলে 50% দিবেন। আর এটা ধরেন আপনি এটা তো এটাও দুইটা থাকুক, সমস্যা নেই। দেখেন এ হচ্ছে ছোট অবস্থায় একটা একটা করে আছে, একটু বড় হলে 400তে আসলে দুইটা দুইটা আসবে, আবার 600-র ভিতরেও থাকবে দুইটা দুইটা। আবার সাইজ আপনার বড় হয়ে গেলে আস্তে আস্তে যত বড় সাইজ হবে ওটার অনুযায়ী 3টা 4টা যে কটা ধরে, 3টাই তো আমাদের মেইন 3টা, ঠিক আছে? আর এখানে কিছু জিনিস দেওয়া হয়েছে, মানে কলামের ব্যাপারগুলো 1টা 2টা 3টা অলরেডি আমরা এগুলো জানি, তাই না? ফ্লোট লেফট করে আফটার করে ডিসপ্লে আর হচ্ছে ক্লিয়ার আর কন্টেন্ট এগুলো দিতে হয় নাকি? আরো কোনো সমস্যা আছে এই বিষয়ে বলেন তো? তো করাই হয়েছে। আচ্ছা, যেহেতু সামনে আসলে এই জন্য দেখাচ্ছি। এখানে আর কি আছে? আচ্ছা, এখানে কিছু জিনিস দেওয়া হয়েছে। সাধারণত H1 এর সাধারণত ফন্টের সাইজ থাকে এরকম, আপনি চাইলে ফন্ট সাইজ বাড়াইতে পারেন, এগুলো তো সাধারণ কমন বিষয়। এখানে তারপরেও দিছে, কেন দিছে আমি জানি না, এত লাস্টে এসে। তারপর হচ্ছে লাইন হাইট নামে একটা ব্যাপার আছে, অলরেডি মনে হয় আমরা লাইন হাইট দেখেছি না? লাইন হাইট জিনিসটা কি আমরা কি জানি? জি ভাইয়া, অনেকবার অনেকবার দেখেছি। একটু ফাঁকা হবে, মানে আপনি যেরকম উপরেরটা থেকে নিচেরটার হাইট চান সেটার উপরে ফাঁকা হবে আর কি। আর এখানে আর তেমন কিছু দেখার নাই। যেখানে আইডি সরাসরি এখানে কল করার নতুন একটা সিস্টেম আছে, একটু জেনে রাখেন। এটা হচ্ছে আমরা সরাসরি যদি লিখতাম তাহলে লিখতাম হচ্ছে এ হবে না, হ্যাশ হ্যাশ এ, তাই না? হ্যাশ হ্যাশ মিন আইডি। আর এখানে দেখেন 3টা ওয়েতে করা হয়েছে, এরকম ডিপ গ্রিন, দেখেন গ্রিন, ইয়েলো হচ্ছে আইডি। দেখেন ইয়েলো কাজ করে, আইডিও কাজ করে, মানে 3টা ওয়েতে করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে নতুন মেথড। এই জিনিসটা চাইলে জি আপনারা ভাইয়া, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। জি ভাইয়া, কালকে যে শিখালেন ওই যে টাইপ ঠিক আছে, টেক্সট টাইপ, ওইটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, টাইপ টেক্সট, হ্যাঁ ওইটাই। হ্যাঁ এখানে ক্লাসও মেবি কাজ করবে। জানি না ক্লাসের যেহেতু এক্সাম্পলটা দেয় নাই, আচ্ছা ইম্পর্টেন্টের বিষয়গুলো একটু দেখা যায়। আচ্ছা, ইম্পর্টেন্ট আমরা যদি কেটে দেই দেখেন কি হয়। আচ্ছা, একটু বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের পিটেক এর ব্যাকগ্রাউন্ড কালার কি?
গ্রেড। মাই ক্লাসের ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রেড। আর মাই আইডির ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু। প্রত্যেকটা কিন্তু পি ক্লাসের মানে পি এর মধ্যে আছে, পি অ্যাট্রিবিউটের মধ্যে আছে। যখন আপনি এভাবে লিখবেন তখন দেখেন তিন কালারটাই শো করছে। যখন আপনি ইম্পর্টেন্ট দিয়ে দিবেন এই পিটা সবার কাছে ইম্পর্টেন্ট হয়ে যাবে। তখন এই পিটা কি হবে, সবাইকে পির যত শেষ আছে সবাইকে ওই পারমিশনটা দিয়ে দিবে। বুঝতে পারছি? জি ভাই। জি মানে ভাইয়া। ইম্পর্টেন্ট জিনিসটা কেন, আশা করি আমরা ক্লিয়ার সবাই। এখানে অন্যগুলো থাকা সত্ত্বেও সেটা সে নিবে না, কারণ এটা ইম্পর্টেন্ট। আমরা বিস্ময় সূচক দিয়ে আমরা বোঝাই দিছি যে এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট তো ভাই ক্লাস আর আইডি ওই দুইটাতেও কাজ করবে তাই না? সবটাই কাজ করবে। আপনি যেখানে ইচ্ছা আপনি ইম্পর্টেন্ট দিতে পারেন, সেটা কোনো বিষয় না। আপনি ধরেন ব্লুতে দিবেন ইম্পর্টেন্ট, দেন সমস্যা কি, ব্লুতে দিলে কাজ করবে। কিন্তু সমস্যা আছে, ইম্পর্টেন্টটা মনে হয় নিচের টাইপে দিতে হয়। মাই আইডি, আচ্ছা এটা তো আইডিতে দেওয়া হয়েছে, আমরা সরাসরি ইয়েতে কল করছিলাম, সরি আপনার পিতে। আর এটা হচ্ছে শুধুমাত্র আইডি, যে কারণে নিচ্ছে না। আইডিতে দেওয়া হয়েছে, আইডি তো অন্যদের ভিতরে নাই, শুধুমাত্র মাই আইডির ভিতরে আছে। কিন্তু ইম্পর্টেন্ট আপনি যেখানে দিবেন সেখানেই কাজ করবে। মাই ক্লাস এরকম। স্যার একজন বলতে যাচ্ছে। আচ্ছা, বুঝাইতে পারছি? মানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনি একই জিনিস সব জায়গায় কাজ করবে। এখন আপনি যদি এখানে দিতেন পি না দিয়ে যদি দিতেন এইচ টু কিন্তু সব জায়গায় থাকে, তাই না? এইচ2 তে কাজ করতো। আর কিছু কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্টটা দিয়ে ওই জিনিসটা ডিসপ্লে করা হয়। এখানে দেখি আরো কোনো বেটার উদাহরণ আছে কিনা, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা, এখানে একটা উদাহরণ আছে, এই যে এখানে সবটাই দেওয়া হয়েছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট সবটাই দেওয়া হয়েছে, দেখেন মাই আইডি, ঠিক আছে। তারপর কি আছে, আচ্ছা এ ক্লাস বাটন, ডিফল্ট এগুলো কি লাগবে না, সিম্পল ব্যাপার। আর কি আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের সিএসএস হচ্ছে পি ক্লাস, পির ভিতরে হচ্ছে এ ক্লাস বাটন, আর হচ্ছে মূলত বাটনে করা হয়েছে ইম্পর্টেন্ট। তারপর নিচের আর কোনো ক্লাসে বাটন ইউজ করা হয়েছে, হ্যাঁ নিচে রেজিস্টেবল টিউটোরিয়ালে বাটন ইউজ করা হয়েছে, ক্লাস নেম বাটন। আর দুইটার ভিতরে ব্যবহার করা হয়েছে, দেখেন বাটন, ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং, সবগুলো ইম্পর্টেন্ট। এখানে সবগুলা ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট না থাকলে কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি। এটা আমরা বুঝতে পারলে সব বুঝতে পারবো। সবগুলো ইয়েলো হয়ে যাবে। ভাইয়া বুঝতে কারা যেন ক্লাসে জয়েন করতে যাচ্ছে ওরা ঢুকতে পারতেছে না। আচ্ছা, মানে বিষয়টা হলো এরকম যে আপনি মাই ডিভ নামে একটা, এই দুইটাকে আপনি আইডিতে কল করেছেন, ঠিক আছে। এখন আপনার প্রয়োজন হচ্ছে এই আইডিতেই কল করা এবং এইটাকে সেম কালার দেওয়া, সাথে নিচে আরেকটা এরকম বাটন বানানো। তখন আপনি কি করতে পারেন, তখন আপনি সবগুলা এই বাটনের সবগুলাকে ইম্পর্টেন্ট করে দিলে তখন আপনি যেটার ক্লাস হিসেবে বাটন দিবেন সেটার মাই ডিপটা কাজ করবে না। যেমন উপরেরটা মাই ডিপটা কাজ করতেছে, নিচেরটা মাই ডিপ থাকা সত্ত্বেও এখানে এই ক্লাসটা কাজ করতেছে। বুঝাইতে পারছি? এই যে এটা বাটন, এই ক্লাসটা যদি তুলে দেই, দেখ ক্লিয়ার সবাই? ইম্পর্টেন্টের ব্যাপারটা ক্লিয়ার, যে এক জায়গায় আপনার এই জিনিসটা কাজ করবে না, জি ভাইয়া। যে জায়গায় আপনার এই জিনিসটা কাজ করবে না আপনি জানেন যে তার আগে একটা জিনিস বসানো আছে সেটাই কাজ করবে। যদি আমরা ইম্পর্টেন্ট তুলে দেই তাহলে সেটাই হয়। ইম্পর্টেন্ট আমরা তুলে দিলাম, তাহলে আমরা দেখতে পারবো যে কি অবস্থা।
দেখেন ইম্পর্টেন্টটাই সাধারণভাবে আমরা লিখে ফেলছি যে আমাদের এই কালারটা আমাদের কাজ করানো দরকার। দেখেন কাজ করেছে, অনলি বর্ডারটা কাজ করছে। কারণ কি, মাই ডিপ এ এর মধ্যে কালার দেওয়া আছে রেড, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ইয়েলো। এর মধ্যে যদি আমরা বর্ডার দিয়ে রাখতাম, ধরেন এর মধ্যে আমরা একটা বর্ডার দিয়ে রাখছি, বর্ডার ধরে দিলাম হচ্ছে 5 পিকচার, মানে বোঝার জন্য। তাহলে দেখেন আর এই বর্ডারটাও আর কাজ করবে, বুঝাইতে পারছি? যখন আপনি সবার পরে মানে এই বাটনটার পরে ধরেন আমার এখানে বাটনটা অ্যাড করা উচিত বা দরকার, বা এটাই না দিই আমি ধরেন উপরেরটাই দিই, এটার ভিতরে ধরেন আমার বাটনটা ব্যবহার করা দরকার, কিন্তু এটার সাইজটা নিচ্ছে আর এই যে এখানে প্যাডিং, আমি যদি এখানে ধরেন প্যাডিং দিয়ে দিতাম 20 পিক্সেল, ধরেন প্যাডিং দিয়ে দিতাম ধরেন 20 পিক্সেল। আচ্ছা দেখেন কি অবস্থা, এই হচ্ছে অবস্থা, তাই না? প্যাডিং দিয়ে দিছে কি 20 পিক্সেল। এখন দুইটাই কাজ করতেছে। যখন আমি এগুলার ভিতরে লিখে দিব হচ্ছে ইম্পর্টেন্ট, তখন আমার আর এগুলা কোনোটাই কাজ করবে না, বুঝাইতে পারলাম? যদি আমি জাস্ট ইম্পর্টেন্ট লেখাটুকু আমি যেটাকে আমি শো করাতে চাইতেছি ওটার উপর দিয়ে রিপ্লেস করে তখন আমি এভাবে অ্যাড করে দিব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওই যে নিচেরটা কাজ করেছে, এটা প্যাডিং বেশি হয়ে গেছে, একটু কমাই দিই। দেখেন কাজ করছে নিচেরটা, এখন তো উপরেরটাই দিয়েছি আমি প্লাস, এই জন্য উপরেরটা কাজ করছে। তো আশা করি ইম্পর্টেন্টের ব্যাপারে আসলে ক্লিয়ার। আর এখন আছে হচ্ছে অ্যাডভান্স সিএসএস, এগুলা শিখবেন না বুটস্ট্র্যাপ শিখবেন? ভাই এখানে মিনিমাম আমাদেরকে ফ্লেক্সবক্স, গিট আর কয়েকটা ইয়ে শিখে ট্রান্সফর্ম এগুলো শিখতে হবে, নাহলে কিছুই পাবো না। বাকিগুলো না শিখলে হয়। আচ্ছা ফ্লেক্স বক্স কি বলেন তো? বলেন। আমরা কিছুদিন আগে কিভাবে শিখছি? এভাবে নাকি এভাবে? মাঝখানে আবার ফ্লোট শিখছি না। এইভাবে আসলে কেন বলেন তো? সুডো কোড ভাইয়া, বুঝিনি। এটা ছোট কোড না, এটা হচ্ছে কম্বাইনেটর। ওইখানে ভাই এটা মানে হচ্ছে যে এই প্রথম ডিপটা কাজ করবে। প্রথম ডিপটা কাজ করবে মানে এই ডিপটা কাজ করবে, এটা কাজ করবে না? ফ্লেক্স কন্টেনারের মধ্যে আচ্ছা সবই ঠিক প্রথম আছে, ডিপ হ্যাঁ সেটা সবকিছুই ঠিকঠাক আছে। ভাই নিচের আমরা ডিপগুলো দেখলে বুঝতে পারবো। নিচের ডিপ কিছুই না, একদম অটোমেটিক, শুধু ডিপ লেখার কিচ্ছু নাই, সবকিছুই ঠিক আছে। আমরা সাধারণত লিখি কিভাবে? আমরা লিখি হচ্ছে এভাবে যে ফ্লেক্স কন্টেনার নামে একটা ডিপ আছে, তো ফ্লেক্স কন্টেনারের মধ্যে আমরা তার ভিতরে আছে ডিপ, তারপর আমরা ফ্লেক্স কন্টেনার লিখে তার ভিতরে লিখলাম ডিপ, এটা ধরার পর এটা ধরলো, সিম্পল হয়ে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এটা দিয়েও একই কাজই করে, হ্যাঁ একই কাহিনী। আরো কিছু আছে যে প্লাস ইউজ করা যায়, আমরা কয়েকদিন আগে দেখলাম যে প্লাস ইউজ করে। প্লাসটা কিভাবে যেন ইউজ করে দেখলাম ওই দিন আমরা, এভাবে প্লাস ইউজ করে, হ্যাঁ এইভাবেই ওইটাও ওই তো স্পেস এইভাবে, এইভাবেই। জি ভাই কিন্তু এখানে কাজ করে না। যাই হোক, ওই প্লাসের ব্যবহারটা অন্যভাবে অন্য জায়গায় হয়, বাট এখানে আমরা স্পেস ইউজ করতে পারি অথবা টা ইউজ করতে পারি। আর এখানে ফ্লেক্সের ব্যাপারগুলা কি আসলে বলেন তো কেউ? ডিসপ্লে ফ্লেক্স না করলে কি হয় আর ফ্লেক্স করলে কি হয়? অলরেডি আপনাদের মধ্যে আমি আমি যেটা করতে দিয়েছিলাম, গত ক্লাসে একটা ওয়েবসাইট রেডি করতে দিয়েছিলাম, কয়েকজন বলছেন ভাই আমি ফ্লেক্স দিয়ে কাজটা করে ফেলছি। মানে আমরা যে বিষয়টা ফ্লোট লেফট করি, ফ্লোট লেফট,
করার পরে আমরা ক্লিয়ার করি, সেই জিনিসটা এখানে সিম্পল একটা জিনিস ব্যবহার করে ডিসপ্লে ফ্লেক্স, যেমন আমরা ডিসপ্লে ব্যবহার করতাম কি ইনলাইন, তাই না? ইনলাইন নাকি ইনলাইন, ইনলাইন ব্লক, এরকম না? এরকম ব্যবহার করতাম সবাই। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। এটার পরিবর্তে আমরা জাস্ট ব্যবহার করব ফ্লেক্স। ফ্লেক্স ব্যবহার করলে কি হবে, এখানে যে উইড মার্জিন হাইট অনুযায়ী যতগুলো আমার এই পেজে ধরানো যায় ততগুলাই ধরবে, যদি আমি নির্দিষ্ট লিমিট না করে দিই। ঠিক আছে, মানে আমি যতগুলা লিমিট করে দিব ততগুলাই এই পেজে আসবে, তাই না? নাকি আসছে? তো এই হচ্ছে ফ্লেক্সের মেইন ব্যাপার। আশা করি আপনি ক্লিয়ার নিচে ফন্ট সাইজ টাইজ এগুলা কোনো কিছু না। আর এটা কি, এটার কাজ ওইটা কি? তো মেইন এটার কাজ কি বলেন র‍্যাপ তো? নো র‍্যাপ। এখানে নিচের দিকে গেলে আমরা আরো কিছু জিনিস দেখতে পারবো। ফ্লেক্সের কিছু উদাহরণ আছে, জাস্ট সিঙ্গেল কিছু উদাহরণ দেখে আমরা জিনিসগুলো একটু আয়ত্তে করে নিব। আচ্ছা, আমরা সরাসরি দেখলাম হচ্ছে ফ্লেক্স করলে এরকম হয়। ওকে ফাইন, আমরা দেখলাম সিএসএস ফ্লেক্স। আচ্ছা, আমরা আরেকটু দেখি, আর এই পাশে কিছু এক্সাম্পল আছে। এই যে এখানে ফ্লেক্স আপনি কি কি করতে পারবেন, ফ্লেক্সের আপনি কি কি মূলত করতে পারবেন এখানে লেখা আছে। এখানে আপনার ফ্লেক্সের যে কন্টেইনারে আপনি কি কি করতে পারবেন, এখানে বেশ কিছু উদাহরণ আছে, আমরা সেগুলো একটু দেখব, একটা একটা করে দেখব। আচ্ছা, আমরা ডিসপ্লে ফ্লেক্স করলে সে কাজ করে তার মতো করে, তাই না? ফ্লেক্স মানে ইনলাইন, মানে পাশাপাশি কাজ করে এরকম। আর এই জিনিসটা ব্যবহার করলে, কলাম হিসেবে ব্যবহার করলে সে নিচের দিকে যাচ্ছে। তো এরকম আরো কিছু আছে, এখানে এক একটার এক এক টাইপের কাজ। এটা শিখলেই আপনারা আর কাজ করতে হবে না। এটা কি করলো বলেন তো? উল্টা করে দিছে নাকি? জি ভাই, রিভার্স করলাম। রিভার্স করে দিছে, নিচে 1 উপরে 3। আচ্ছা, আরো কিছু আছে, যেমন রো। রো করলে কি হবে বলেন তো? পাশাপাশি আসবে। আচ্ছা আচ্ছা, বিষয়টা আবার রোকেও আপনি রিজার্ভ করতে পারবেন নাকি? রোতেই রিভার্সলি আসবে। রিভার্স, হ্যাঁ। আর আর কি আছে? জাস্ট আপনারা আইডিয়া গুলা নিয়ে নেন, এগুলো আপনাদের সামনে যখন কাজ করবেন এই জিনিসগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট, তাই না? আমরা সবাই জানি জি ভাই। যে যখন আমরা কাজ করতে যাব একই তো কাজ করতেছে, এখানে সব হ্যাঁ। এক্সাম্পল ওই যে লেখা র‍্যাপ, আছে। বলেন ওই যে র‍্যাপ নো র‍্যাপের কাজ। জি ভাই, এটা ফ্লেক্স ডিরেকশন হবে না তো? এই জি যে ভাই, ফ্লেক্স র‍্যাপ নো র‍্যাপ। দাঁড়া বলতেছি, জাস্ট কিছু জিনিস দেখে নি, একই তো কাজ করে সবগুলা সিজন। ভাই এটা মনে হয় রেসপন্সের মতো একটা কাজ করে ফেলতেছে আর কি। আমি সেটাই দেখতেছি আর কি, একটা একটা করে ধরে ধরে দেখার চেষ্টা করতেছি। সে মানে তার ডিসপ্লের সাইজ অনুযায়ী সে অটোমেটিক রেসপন্সিভ করে দিচ্ছে। আর জাস্টিফাই কন্টেন্ট তো বুঝতেই পারতেছি, এটা আমাদের কন্টেন্ট ভাই সেন্টার অ্যালাইনমেন্টের মতো একটা কাজ। মানে ফুল আপনার এই বক্স সহ অ্যালাইনমেন্ট করে দিবে আর কি। জি ভাই। তারপরে জাস্টিফাইড কন্টেন্ট, এটা কি? রিস্টার্ট থেকে শুরু করবে, মানে মেইন ইয়ার থেকে শুরু করবে। আচ্ছা, এটা আর হয় না, এটা রেসপন্সিভ হয় না।
আচ্ছা, আর কি কি আছে? এগুলো প্র্যাকটিস না করলে বলে যাওয়ার সম্ভাবনা 1000% নাকি? আর এগুলো জি আমরা ভাই। যখন বুস্টআপ করবো তখন এগুলো অটোমেটিকই থাকবে, একদম করাই আছে নাকি? যারা টুকটাক বুস্টআপ জানি, বলেন জি তো। ভাই, এখানে শুধু আমরা লিখে দিব যে মিডিয়াম ডিভাইসে কি করব, লার্জ ডিভাইসে কি করব, জাস্ট এমডি এলজি এগুলো লিখলে হয়ে যাবে। হুম, একদম এসএম। সহজ জিনিস। আমরা এটা জাস্ট একটু দেখে নিতেছি এটার কি অবস্থা। এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা করার কিছু নাই, কারণ আমরা যে জিনিস বুস্টআপ দিয়ে পারবো ওটা দিয়ে এত মারামারি করার কিছু নাই নাকি? ওই যে ফ্লোর যে জাস্ট করবেন, ফ্লোরটা আইটেম। একটু কঠিন, ফ্লেক্সটা একটু সহজ। হুম, ফ্লোরটা ফ্লোরে কঠিন, যে ফ্লোর ক্লিয়ার করতে হয়। আসলে কঠিন, বাট ফ্লোর দিয়ে করতে গেলে আপনার বারবার ক্লিয়ার করতে হবে। ওটা হচ্ছে পুরাতন মেথড, জি ভাই, ঠিক আছে? এখানে ক্লিয়ারের কোনো ভেজাল নেই। ওটা হচ্ছে জি ভাই। পুরাতন মেথড মূলত, বাট এখানে ক্লিয়ার করার কোনো কিছু নাই। এখানে আবার ভাই সে কিছু জায়গা আছে যে জায়গা ফ্লেক্স দিলে একটু ঝামেলা হয়, ওইখানে ফ্লোর দিয়ে কাজ করা যায়। একটা ওই তো টেমপ্লেট বানাইতে যায় দেখছিলাম আর কি। দুইটাই করতে হইব, মানে ক্ষেত্র বিশেষ কি- আপনার ওটা ব্যবহার করতে হয়, ঠিক আছে? জি ভাই। আইটেম। আচ্ছা, এখানে কন্টেইনার মধ্যে কি আছে? অনলি ফ্লোট। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে। এখানে সিরিয়াল দেখেন 1 2 3 4, এই জায়গার সিরিয়াল দেখেন 4 2 1 3, কিভাবে হইলো? এখানে আপনার মানে লাস্টেরটার থেকে জোড়াটা আগে ধরবে, তারপরে হচ্ছে যে এখানে অর্ডার দেওয়া আছে, স্টাইলের অর্ডার করা আছে, হ্যাঁ, স্টাইলে এসে অর্ডার করা আছে। আর এটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি যখন অর্ডার করে দিবেন কোনটার আগে পরে কোনটা বসবে, আপনি যেভাবে বসাবেন এটা সেভাবে কাউন্ট হইবে। বুঝাইতে পারছি? এটা সিরিয়াল, অর্ডার সিরিয়াল 1 দেওয়া হয়েছে, এই জন্য 1 এ আসছে এটা। এটা যদি আমি ধরেন এখন আর একটা দিলাম, ধরেন 5, এটা যদি দেই হচ্ছে এই 2 কে দেই হচ্ছে 5 নাম্বারে, 5 কে দেই হচ্ছে 2 নাম্বারে, যাবে না? জি ভাই। বুঝাইতে পারছি? এটার কাহিনী। এই জিনিসগুলা একটু দেখে নেবেন বাসায়, তাহলে মাথায় থাকবে না। অলরেডি যে এখানে বুস্টআপের মতো কাহিনী অলরেডি শুরু হয়ে গেছে, দেখেন এখানে, দেখেন লেখা আছে কি, একটা দেওয়া হয়েছে স্টাইল করে, এটাও কিন্তু সিএসএস আমরা ইনলাইন করেছি 1 1 8, সে 8 জনের জায়গা খাইয়ে ফেলছে অলরেডি। বুঝাইতে পারছি? এই জায়গায় যদি আপনি 5 দেন তাহলে কয় জনের জায়গা খাবে? 5 জন। 5 জন। এই জায়গায় যদি আপনি 3 দেন, বুঝাইতে পারছি? অলরেডি বুস্টআপের কাহিনী শুরু হয়ে গেছে যে আমি কোল এমডি এত দিলাম, সর্বোচ্চ থাকবে 12 ভিতরে আপনি যত দিবেন তত খাবে। এটা আমরা আস্তে আস্তে সামনে যাব তখন বুঝতে পারবো, যারা নতুন বুঝতে পারতেছে না। আর যারা বুস্টআপ সম্পর্কে ফুল আইডিয়া আছে, মানে কলাম সম্পর্কে যাদের আইডিয়া আছে, তারা অলরেডি বুঝে গেছেন, তাই না? এখানে সর্বোচ্চ মনে হয় আমরা ব্যবহার করতে হচ্ছে 12। আচ্ছা, এটা হচ্ছে 5, এটা জি হচ্ছে 3, কত হয়? জি ভাই। 8, 8 এটা 9। হচ্ছে 4। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এই হচ্ছে অবস্থা। আমরা আশা করি আর বেশি দিলে কাজ হবে না, কাজ নাই ওই করার যে কথা। প্যাডিংটার জন্য এই জন্য হবে না। প্যাডিং এর জন্য কাজ করতেছে, বাট এখানে যদি আমরা 100% দিতাম, এখানে 12টা কাজ করবে হচ্ছে বুস্টআপে, আর এখানে আমরা যেহেতু বুস্টআপ না, আমাদের মতো করে এখানে ইচ্ছা মতো কাজ করতেছে আর কি। এখানে সাইজ বড় ছোট, যাই হোক। তারপর ভাই এগুলো ক্লাসে আমার মনে, ঢুকতে যাচ্ছে। আচ্ছা প্রেজেন্ট হয় নাই কার কার? অনেকেই জয়েন করছেন, বলেন তো। জি ভাই আমার হয় নাই, নাম 13 মুহূর্তে মুনেম। ভাইয়া আমারও হয় নাই। আব্দুল আচ্ছা, আজিজ। এক এক করে আব্দুল আজিজ। সিরিয়াল এলোমেলো হয়ে গেছে সব। 25 থেকে 13 আসলাম কেন? 20 আছে ভাই। 20।
আচ্ছা, আর কে ভাইয়া জিসান সাহা। ওই যেন নাম দেখলাম আপনার, কত নাম্বার যেন? 24 নাকি? হ্যাঁ 24। আচ্ছা, আর কে বলেন তো। দিন দিন আমার স্টুডেন্ট সব কমে যাইতেছে, মনে হয় পড়াইতে পারি না। এই 5 জন হারাই যাবে লিস্ট থেকে, আমি শিওর। 6 জন, 20 জন 22 জন ক্লাস নিয়ে মজা নাই। আচ্ছা, যে মেন বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এখানে অনেক কিছু বড় ছোট অ্যালাইনমেন্ট অনেক কিছু করা যায়। মানে যদি আপনি একবার চিন্তা করেন যে এটা নিয়ে কাজ করবেন, এটা নিয়ে একদিন লাগবে, এটা সব সব শিখতে পারলে আপনিও মনে করতে পারেন যে বুস্ট্র্যাপের মতো আপনিও একজন এক্সপার্ট হয়ে গেলেন, যে বুস্ট্র্যাপ বানাইতে পারবেন। এটা দিয়ে মূলত আপনার বুস্ট্র্যাপের অনেক কাহিনী করা। ঠিক আছে, এই যে এখানে দেখেন লেখা আছে ল্যাপটপ আর হচ্ছে ডেস্কটপ মোড এরকম থাকবে, মোবাইল আর হচ্ছে আপনার প্যাড বা টেবিল মোড এরকম থাকবে। দেখেন, দেখছেন রেসপন্সিভ। এখানে অবশ্য রেসপন্সিভ করে দিছে, ফ্লেক্স কন্টেনার, ফ্লেক্স কলাম, এগুলো সবকিছু করে দিছে। আর এখানে সরাসরি আমরা যেটা সিএসএস করি সেটা হচ্ছে পিসির জন্য, বুঝাইতে পারছি। আর রেসপন্সিভে যখনই যাব সেটা আমাদের সাইজ অনুযায়ী রেসপন্সিভ হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি। আর 800 পর থেকে হচ্ছে 800 পিক্সেল থেকে হচ্ছে আমাদের টেবিল সাইজ শুরু হয়, মানে যেটা আইপ্যাড অথবা এরকম বড় বড় ডিসপ্লে যেগুলো আছে। ঠিক আছে, আর আর হচ্ছে 400 পরের থেকে 350 400 থেকে শুরু হয় হচ্ছে আপনার মোবাইল ডিভাইস, যেগুলো আমাদের মোবাইলের ডিসপ্লে। বুঝাইতে পারছি। এখানে কিন্তু কাজ সব একই করা হয়েছে, রো দেওয়া হয়েছে, ডিসপ্লে ফ্লেক্স করা হয়েছে, সবই করা হয়েছে, জাস্ট এখানে রেসপন্সিভ করা হয়েছে। অলরেডি আমরা রেসপন্সিভ সম্পর্কে যতটুকু আইডিয়া নিয়েছি, আমরা কি সবাই মানে প্রফেশনালি রেসপন্সিভ করতে পারবো না? প্রত্যেকটা কলাম মার্জিন ধরে ধরে একদম সমস্যা হবে কারো? ইনশাআল্লাহ পারবো ভাই। মেথড একই। আমরা যদি 1000টা সিএসএস করি তাহলে সেটার মেথডে আমরা আগাবো। আচ্ছা, আর কি শিখবো আমরা বলেন, জাস্ট একটা ধারণা দিয়ে যায় এখান থেকে। আর এগুলো নিয়ে কয়দিন থাকবো? ও, আর একটা বিষয় হচ্ছে, আমি 11টা ক্লাস আপনাদের প্রায় সিএসএস শেষ করে দিলাম, আর আমি যে বেস 4 ক্লাস নিতাম ওদের এখনো টেবিল পর্যন্তই আছে, বুঝছেন? কিভাবে জানলেন? আমি ওই গ্রুপে আছি, ওই গ্রুপে আমাকে অ্যাড করে রাখছে না, প্রথম দিন ক্লাস করার পরে স্টুডেন্টরা সবকিছু করে রাখছে। দেখলাম একজন পোস্ট করছে কাজের স্যাম্পল। চরম অবস্থা। ভাই ওদের একটা দেখলাম হচ্ছে আপনার টেবিল দিয়ে ফেসবুকের যে হোম পেজটা আছে ওই টেবিল দিয়ে হোম পেজটা পুরো ডিজাইন করছে। ওগুলা চিন্তা করে লাভ নাই। ঠিক আছে, ফেসবুকের হোম পেজ জি বানালে তো ভাই, ফেসবুক বানানো হলো না, আমাদের তো কাজ শিখতে হবে। ওরকম ফেসবুকের হোম পেজ আপনারা এখন বানাইতে পারবেন না? জি ভাই এই ফ্লেক্স এগুলো সবকিছু ইউজ করে পারবো। পারবেন না? আর কালকে তো অলরেডি ফর্মের কাজ দেখাই দিছে। এখন আপনার ফেসবুকের মতো ফ্লেক্সটা একটু ফর্ম দেখতে বানাইতে হবে কয় আবার। ঘন্টা লাগবে জি ভাই, বলেন? কয় ঘন্টা লাগবে ফর্ম বানাইতে বলেন তো? বেশিক্ষণ লাগবে না। তো আপনি যদি এখন বানান, একটা সাইন আপ ফর্ম বানান, আপনার কতক্ষণ লাগবে বলেন? লগ ইন ফর্ম, ভাই, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটা বানাইতে 10 মিনিট। তাইলে এটা আমার একটু শুধু সময়। শুধু সময় নষ্ট করে লাভ আছে? স্টেপ বাই স্টেপ আমরা কাজ করে যাবো। এখন কি আপনারা মানে মনে একটা জোর পান না যে এগুলা কিছুই না আমার জন্য বানানো? হয়তো এই জিনিসটা পারবেন না, যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে পপ আপ হচ্ছে, এই জিনিসটা পারবেন না। তবে হ্যাঁ, এই জিনিসটাও পারবেন। কিভাবে পারবেন? এই যে আমি একবার জাভাস্ক্রিপ্ট জাস্ট একটা জিনিস দেখাই দিব এখানে, দেন আপনারাও পারবেন। HTML এর ভিতরে এই জায়গায় আছে ওদের কাজ।
যা কই যেন দেখছিলাম জাভাস্ক্রিপ্ট ছাড়া হবে না এটা। জাভাস্ক্রিপ্ট অল্প একটু লাগবে, ওটা তো সমস্যা না। মানে ক্লিক করার সাথে সাথে যে পপ আপ হচ্ছে ওই জিনিসটা আপনার আমার তো মেইন দরকার, তাই না? জি ভাইয়া। এই যে দেখেন উপরে আসতেছে, হ্যাঁ, এই যে এখানে যে দেখাইতেছে সিম্পল পপ আপ, এখানে লেখা আছে দেখেন এই সিম্পল পপ আপ। এই সিম্পল পপ আপের মধ্যে যদি আপনি এখানে যদি ফুল একটা ফর্ম মাইনে বসাই দেন, এভাবে যদি আপনি ফর্ম মাইনে বসাই দেন, তাহলে কি আপনার ফর্মটাও পপ আপ হবে না? হবে? ভাই ফরম্যাট ক্লোজিং ট্যাগ দেওয়া হয়নি। দিব, এটা তো আর এডিটর না, অটো নিচ্ছে না। এরকম যদি আপনি দেন এটা কাজ করবে না, পপ আপ দেওয়ার সাথে সাথে কাজ করছে না। এই যে বক্স একটা বানাইছিল, এটা তো জাস্ট জি ভাইয়া। সিম্পল একটা মানে জিনিসটা, বাট ওটার মতো হুবাহুব সব করা যাবে। আর যদি আমরা যখন আমরা বুস্টআপ শুরু করবো, ওটা তো কিছু না, পানির মতো, একদম পানি। যে ভাই পপ আপ, তারপর ক্লোজিং এর যে বাটন থাকে, যে ক্লোজ বাটন টাটন সহ এভরিথিং পাবেন। বুঝতে পারছি? তারপর আর কি শিখবো বলেন? HTML CSS আর কি কি শিখবো বলেন কোন থেকে? অ্যাডভান্স এর মধ্যে শুরু করি ভাই আমরা। আমিও সেটাই ভাবতেছিলাম, এখান থেকে আর তেমন কিছু না শিখলেও চলবে, কারণ রাউন্ড কর্নার টর্নার এগুলো অলরেডি আমাদের দেখা শেষ। বর্ডার ইমেজ, এখানে হালকা পাতলা কিছু কাজ আছে, এগুলা আপনারা আস্তে আস্তে নিজেরা দেখেন। ইজি জিনিস, দেখতে অনেক হার্ড মনে হইতেছে, বাট সবগুলোর এক্সাম্পল দেওয়া আছে, তাই না? জি ভাই এই এগুলা যদি এখন শিখাইতে যাই যাচ্ছিলাম। মাথাটা নষ্ট হয়ে যাবে আপনার। তার চেয়ে ডিপ ভালো ভিউ স্টেপ এটা শিখে বেশি না। এই যে কোল কলাম এরো, এই যে এগুলাই যে এগুলাই আপনার সাইজ ধরে ধরে এখানে করা হয়েছে। আমরা একটা কাজ করি, আমরা এগুলা বাদ দিয়ে আপাতত আমরা বুস্টআপে যাই। বুস্টআপ আমরা 4 শিখবো, ঠিক আছে? 3 শিখবো না, আমরা 4 শিখবো। 4 কোনো বাগ নাই, 3 তেও বাগ নাই। বাট এখন হচ্ছে বুস্টআপ আসলে কি, না নাকি? জি ভাই। নতুনদের প্রশ্ন, বুস্টআপ আসলে কি? জি ভাইয়া। এত কষ্ট করে যে আমরা একটা সাইট রেসপন্সিভ করি, এই করি সেই করি, নানান কাহিনী করি, ফ্লোট লেফট করি, রাইট করি, তারপরে ক্লিয়ার করি, কি কি করি না? বুস্টআপ এমন একটা জিনিস যেটা দিয়ে এত কি কি করতে হবে না, কাজ করবেন হয়ে যাবে, কোনো কিছু করার দরকার নেই। ওদের কিছু নির্দিষ্ট ক্লাস আছে, আমরা যেমন ক্লাস নিজেরা তৈরি করতে পারি, ওদের বানানো কিছু নির্দিষ্ট ক্লাস আছে। সেই ক্লাসটা ধরে আপনি যদি কাজ করতে পারেন, আপনি সাকসেস। আপনার ক্লাসটা শুধুমাত্র মনে রাখতে হবে। আর আমরা আশা করি আজকে আমাদের ক্লাস নাম্বার কত চলে? 11 না? আমরা আশা করি 16টা ক্লাসের মধ্যে বুস্টআপ ক্লিয়ার করে HTML CSS সব আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে 3 থেকে 4 দিন আমরা বুস্টআপ শিখবো। আর এর মধ্যে আমরা চলেন একদিন ফাইবার সম্পর্কে ধারণা নেই, সেটা লাস্টের দিকেও নিতে পারেন বা শুরুতেও নিতে পারেন, বা আপনারা চাইলে আজকেও নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হয়। ঠিক আছে, বুঝাইতে পারলাম? জি ভাই, আজকে ধীরে একটু ধীরে নিতে হবে। আচ্ছা, আজকে একটু নিব না। জি ভাইয়া।
আচ্ছা, আমরা সবাই ফাইবার, আপওয়ার্ক এগুলা চিনি, তাই না? আজকে নেই, সমস্যা নেই। আমরা সবাই ফাইবার, আপওয়ার্ক এগুলো চিনি। দেখেন পপুলার ট্যাগের মধ্যে কয়েকটা ট্যাগ আছে, ওয়েব এন্ড মোবাইল ডিজাইন, ওয়ার্ডপ্রেস, লোগো ডিজাইন, ড্রপ শিপিং। ওয়েব এন্ড মোবাইল ডিজাইনের মধ্যে মূলত কি থাকে? এটা একটা গ্রাফিক্সের একটা সেক্টর, অথবা আপনার ওয়েবেরও সেক্টর থাকে, এটা মিক্স করা আর কি। এখানে ওয়েবসাইটই মূলত ডিজাইন করা হয়, ঠিক আছে? যেমন এখানে আছে আই উইল ডু প্রফেশনাল উইক্স ওয়েবসাইট ডিজাইন, 253টা কাজ করছে। তো এরকম কে কতগুলা কাজ করছে, ঠিক আছে? এটা মূলত ওয়েব ডিজাইন, হ্যাঁ, এটা মূলত হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন। ওকে, তো আমরা এটা দেখলাম, এটা এটা পারলে আপনারা ওয়েবসাইট ডিজাইনটা করতে পারবেন। আচ্ছা, এখন তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে 2 নম্বর। ওয়ার্ডপ্রেসের কাজগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে? হাজার হাজার মানুষ কাজ করছে ওয়ার্ডপ্রেসে। তো 4 নাম্বার হচ্ছে ড্রপ শিপিং, এটাও আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন, ড্রপ শিপিংটা, ঠিক আছে? ড্রপ শিপিং মূলত হচ্ছে একটা ই কমার্স টাইপের ওয়েবসাইট থাকে, সেটার মধ্যে আপনি অন্যের প্রোডাক্ট আপনি সেল করেন, এবং ধরেন আলিবাবা কিংবা অ্যামাজন থেকে আপনি একটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে রাখছেন, দাম দিয়ে রাখছেন। অ্যামাজনের প্রোডাক্টের দাম ধরেন $100, আপনি দিয়ে রাখছেন $130। যে কিনবে সে তো আর জানে না ওই প্রোডাক্টটা কার, নাকি? সে ধরেন আমেরিকা থেকে কিনে ফেললো, আপনি কি করলেন? সেই প্রোডাক্টটা $150 বিক্রি করে আপনার $100 দিয়ে অ্যামাজন থেকে তার অ্যাড্রেসে সরাসরি পে করে দিলেন। প্রোডাক্টটা তার অ্যাড্রেসে চলে যাবে, আপনার এখান থেকে হাত দিয়ে ছুঁইতেও হবে না, ধরতেও হবে না। মাঝখান থেকে আপনি $50 ইনকাম করে ফেললেন। এটাই হচ্ছে ড্রপ শিপিং। দাঁড়ালি জি ভাই। এটা কি আচ্ছা। ভাই সহজে দালালি বলে দেয়? যেভাবে নেন আর কি, আমি কিছু কইতাম না। কমিশন। আচ্ছা আচ্ছা, আপনি জয়েন নাওতে ক্লিক করে এখান থেকে আপনি সরাসরি ইমেল দিয়ে আপনি কন্টিনিউ করার পর আপনার মোবাইল নাম্বার বা আদার্স দিয়ে আপনি সাথে ইউজার নেম যাবে, সেগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারেন। আর যাদের করা আছে তাদের তো আছেই, তারপরেও আমি কিছু কোথায় এটা লগইনটা পাবো? অপশনটা কোথাতে দেখাবেন? আপনি ফাইবারে ঢুকবেন, ঢোকার পর জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করে এখানে ইমেল অথবা কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল। আমি কন্টিনিউ উইথ ফেসবুক রিকমেন্ড করি না, কারণ ফেসবুকের এই ধুমধাম নষ্ট হয়ে যেতে পারে। আপনি গুগল করতে পারেন যে আপনার ইমেলটা লগ ইন করা আছে, কন্টিনিউ উইথ গুগল দেওয়ার সাথে সাথে, যেমন আমার এলইডিপির এই ইমেলটা আছে, এখন কন্টিনিউ দেওয়ার সাথে সাথে এটার নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। দেন আপনাকে এই ফাইবারের পেজে আবার ব্যাক করাবে, ব্যাক করানোর পরে আপনাকে একটা ইউজার নেম দিতে বলবে, আর পাসওয়ার্ড দিতে বলবে না, পরে আপনি সেটিংসে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, অথবা আপনি সরাসরি এখানে ইমেল দিলে নেক্সট আপনাকে পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো দিতে বলবে। আচ্ছা, তারপর আমি আমার অ্যাকাউন্ট দিয়ে দেখাই বাকি কাজগুলো, ঠিক আছে? আপনি ফাইবারে প্রবেশ করার পর সুইচ টু বাইং থাকবে বা সুইং টু সেলিং থাকতে পারে, যেটাই থাকুক। সেলিং, বাইং থাকতে পারে, যেটাই থাকুক। আপনি আপনার এখান থেকে কিছু ইন্টারফেস দেখতে পাবেন, হচ্ছে মেসেজ, এটা হচ্ছে আপনার নোটিফিকেশন, কতগুলো অর্ডার আসছে, কতগুলো গেছে, কি রিভিউ পাইছেন, কত স্টার, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে ইনবক্স, কাস্টমারদের সাথে আপনার চ্যাটিং এর ইনবক্স। আর এটা হচ্ছে লিস্ট।
এখানে আপনি কতগুলা লিস্ট আপনার ফেভারিট হিসাবে বা ইত্যাদি ইত্যাদি যেমন হিসাব আছে ওরকম হিসাবে আপনি সেভ করে রাখছেন লিস্টগুলা, বা ক্রিয়েট লিস্ট করে নতুন লিস্ট তৈরি করতে পারেন। আর এটা হচ্ছে অর্ডার, আপনি কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করেন নাই, এটা হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট ক্রয় করবেন সেক্ষেত্রে হচ্ছে এই প্রোফাইল। আর আমরা তো কোনো কিছু কিনবো না, তাই না, আমরা সেল করব, আমরা তো সুইচ টু সেলিং। সেলিং দেওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে থাকবে এখানে, আমি সরাসরি এখানে ড্যাশবোর্ডে চলে যাই। আচ্ছা, ড্যাশবোর্ড, আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনার নাম থাকবে, আপনার লেভেল থাকবে, আপনি তখন থাকবেন নো লেভেল। এখানে আমার দেখাচ্ছে 1 লেভেল। রেসপন্স রেটটা হচ্ছে আপনি কিরকম রেসপন্স করতেছেন। ধরেন একজন মেসেজ দিল, আপনি 10 ঘন্টা পর রিপ্লাই দিলেন, রেসপন্স রেট 100% থাকবে না। রেসপন্স করতে হবে মেসেজ দেওয়ার 1-2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের মধ্যে। আর ডেলিভারি অন টাইম, আপনি ডেলিভারি মিস করছেন কিনা, ডেলিভারি ক্যান্সেল হয়েছে কিনা, ঠিক আছে। ডেলিভারি আপনার টাইমের মধ্যে দিতে হবে। যেমন আমার এই অর্ডারটা 5 দিন বাকি আছে এখনো ডেলিভারি দেওয়ার, এই জন্য আমি যদি 5 দিন পরে দিই তাহলে এটা আমার কমে যাবে। আর এটা হচ্ছে অর্ডার কমপ্লিট রেট, যেটা হচ্ছে আমার ধরেন এই অর্ডারটা আমার ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে যাওয়ার সাথে সাথে অর্ডার কমপ্লিট রেট, আমি ধরেন এই মাসে 10টা কাজ করছি, একটা ক্যান্সেল হয়েছে, ডিরেক্ট 90% চলে যাবে, ঠিক আছে, 90%-এ চলে যাবে। আপনার প্রতি মাসের ইনকাম, এখানে ইনকামটা দেখাবে। আর কতক্ষণ সময়ের ভিতরে আপনি আপনার কাস্টমারকে আপনি মেসেজে রিপ্লাই দিচ্ছেন সেটা আপনার এভারেজ টাইম থাকবে, একটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, আপনি যেরকম অ্যাক্টিভ থাকবেন তার উপরে। হচ্ছে ইনবক্স, হচ্ছে সোশ্যাল লিংক, আপনি আপনার অ্যাকাউন্টের সাথে লিংক অ্যাড করতে পারবেন 1 ক্লিক। আর এপাশে থাকবে হচ্ছে আপনার অ্যাক্টিভ অর্ডার, ইন প্রসেসিং, তারপর হচ্ছে কমপ্লিট অর্ডার, কতগুলো আপনি কমপ্লিট করছেন, কতগুলো আপনার কমপ্লিট করা হয়েছে অর্ডার, তারপর হচ্ছে ক্যান্সেল কতগুলো আছে, এই হচ্ছে 2টা ক্যান্সেল আছে। এরকম কাজ করতে গেলে সবই থাকবে। আপনার রেটিং কত পয়েন্ট আছে, 5 স্টার হচ্ছে বেস্ট রেটিং, আর সর্বনিম্ন থাকতে হবে 4.7 রেটিং। এর নিচে থাকলে আপনি ফাইবারের অনেক কিছু করতে পারবেন না। সব সময় চেষ্টা করতে হবে 5-এ 5 রাখার, কিন্তু অনেক সময় ভুলে অনেক বায়ার শয়তানি করে ভুল করে দিয়ে দেয় 1 স্টার, 2 স্টার, লেখা দেয় যে ভেরি গুড ওয়ার্ক, দিয়ে দিচ্ছে 2.5 স্টার, 3 স্টার, 3.5 স্টার, জীবন শেষ। তো এটা আসলে আপনার হাতে নাই বা আমার হাতে নাই, সেটা যে কাজ করে নিচ্ছে তার হাতে। এ হচ্ছে এখানের ওভারভিউ। এটা হচ্ছে মেসেজিং, অলরেডি দেখাইছি। এখান থেকে আপনি মেসেজ আদান প্রদান করতে পারবেন। এটা হচ্ছে অর্ডার, আপনার কয়টা অর্ডার অ্যাক্টিভেট আছে, নিউ কয়টা আরো অর্ডার আসছে, অ্যাক্টিভ আছে কয়টা, লেটে ডেলিভারি দিচ্ছেন কয়টা, মানে আপনার অর্ডার টাইম। এখানে যে একটা টাইম চলবে, ডিউ 19 তারিখ, কত ঘন্টা কত সেকেন্ড পরে, সেটার পরেও যদি আপনি অর্ডার না দিতে পারেন তাহলে এখানে লেট চলে আসবে, লেট অর্ডার, এটা কখনোই ভালো কাজ না। আর কমপ্লিট অর্ডার, কতগুলো আপনি অর্ডার এখন থেকে কমপ্লিট করছেন এবং রেটিং কোনটার কোনটার পাইছেন, কোনটার কোনটার পান নাই, সেটা সহ। যেমন এই একটা ক্লায়েন্ট $140 একটা কাজ করাই নিচ্ছে, $185 একটা কাজ করাই নিচ্ছে, 2টা কাজের একটা কাজও সে রিভিউ দেয়নি, সে চাইলে এখনো রিভিউ দিতে পারবে, ঠিক আছে, সে দেয় নাই। তো এরকম অনেক ক্লায়েন্ট আছে আপনাকে রিভিউ দিবে না। ক্যান্সেল হয়েছে কয়টা, 2টা, কত ডলার কি সব দেখতে পারবে। আচ্ছা, এখন আসি গিগ। গিগ কি, গিগ জিনিসটা আসলে কি আমরা কি জানি গিগ জিনিসটা কি? না ভাই। না ভাইয়া। আচ্ছা, গিগ জিনিসটা হচ্ছে আপনি যখন আপনার বায়ার যখন একটা জিনিস সার্চ করবে, একটা জিনিস যখন সার্চ করবে তখন কি লিখে সার্চ করবে আপনার কাজের ধরন অনুযায়ী। যেমন আমার এই গিগটা আমি তৈরি করছি হচ্ছে কয়েকদিন আগে, 7 দিন হয় নাই, 7 দিনে আবার এই গিগে ক্লিক আমার গিগের উপর দিয়ে মাউস টাউস নাড়ায় চলে গেছে হচ্ছে 31 জন, ক্লিক করছে এর মধ্যে ইতিমধ্যে 10 জন, আর অর্ডার হয়েছে একটা।
এই গিগটাও 7 দিন ধরে ক্লিক করেছে 149টা, ক্লিক করছে 9টা, অর্ডার করছে একটা। ক্যান্সেল রেটিং 0%, কারণ আমার কোনো ক্যান্সেল হয় নাই। ক্যান্সেল হলে এখানে একটা পার্সেন্টেজ থাকবে। এই ইমপ্রেশনটা আপনার যত বেশি বৃদ্ধি পাবে তত আপনার গিগে র্যাঙ্ক করবে। মানে ইমপ্রেশন যত বেশি, ক্লিক তত বেশি। মানে ধরেন 1000 ইমপ্রেশন হলে 30টা 40টা ক্লিক করে, এই 40টা যদি মানে ক্লিক ধরেন আমার মতো একজন করলে অর্ডার দিবে, 40 জন ক্লিক করলে সবাই অর্ডার দিবে না। যেমন আমার 9 জন ক্লিক করছে, আমি কিন্তু অর্ডার আমার একটা, তাই না? এরকম সবাই তো আপনাকে দিবে না। এখন যত ইমপ্রেশন তত ক্লিক, মানে ইমপ্রেশন যত হবে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা তত বেশি। একটা নতুন অ্যাকাউন্টে খুব সহজেই এত ক্লিক আসে না, লেট করে আসে। আর অ্যাকাউন্টটা আমার অনেকদিন অফ ছিল, যে কারণে অর্ডার কম। এখন কিভাবে আপনি গিগ ক্রিয়েট করবেন, কিভাবে কি করবেন, এটা আমরা পরে আসি। এখানে মাঝে মাঝে গিগের পেন্ডিং অ্যাপ্রুভাল দেয়, রিকোয়েস্ট করে ফাইবার কোম্পানি মডিফাই করার জন্য গিগ যদি কোনো সমস্যা থাকে। আপনি যদি কোনো গিগ অর্ধেক ক্রিয়েট করে রেখে দেন, সেটা আপনি থাকবে। আর কোনো গিগ যদি ফাইবার কোম্পানি অ্যাপ্রুভ হওয়ার পরে রিজেক্ট করে দেয়, এখানে থাকবে। আর যদি আপনি নিজে ইচ্ছা করে অ্যাক্টিভ গিগ এখান থেকে ক্লিক করে আপনি পজ করে রাখেন, পজ। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স জিনিসটা কি? আপনি সারা জীবনে কত ইনকাম করেছেন, কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন, এভারেজ পার অর্ডারের সেল কত, আপনার রানিং মাসের সেল কত, অথবা লাস্ট 3 মাসের বা ইয়ারলি সেল কত, এটা জিনিস আসে। ঠিক আছে, এখানে সব শো করে। আর নিচের দিকে হচ্ছে আপনার অর্ডার কতগুলো প্রসেসিং এ আছে সেটা দেখতে পারবেন। আর রেভিনিউ হিসাব করলে আপনার কত ডলারের অর্ডার, আপনি কত ডলার পাবেন। যেমন আমার কাজটা ছিল হচ্ছে $80, অর্ডারটা কমপ্লিট হওয়ার পর আমি $64 পাবো, বাকি ডলার ফাইবার কেটে নিবে। ঠিক আছে, আর এখানে আর আছে হচ্ছে কমপ্লিট লাস্ট 30 দিনের যে অর্ডার, সেটা হচ্ছে কাস্টম অর্ডার, $8 রেভিনিউ। আর এভারেজ সেলিং প্রাইস এগুলা $8। এটা হওয়ার পর আরো বাড়বে প্রতি মাসে, এটা 1-2 তারিখে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখানে আছে ইওর সেলার লেভেল। এই জিনিসটা কি? আর এই জিনিসটার একটা পিরিয়ড থাকে, ফেব্রুয়ারির 15 তারিখ 2021 সালে এই পিরিয়ডটা সব একটা রিফ্রেশ নেবে। সেটা আমাদের এখানে বাংলাদেশের টাইম হিসাবে 16 তারিখ সকাল 10টা-11টার দিকে হয়। আর নর্মাল গ্লোবাল টাইম যেটা, এই টাইম থেকে হচ্ছে এটা হয়। আমাদের টাইমে গ্লোবাল টাইম এটা কয়টা বাজে তখন বলেন তো, বলেন তো একজন? 6 ঘন্টা কম হয় কয়টা সঠিক আমার খেয়াল নাই। হ্যাঁ, সেটা তো হবেই। মানে ওই টাইম অনুযায়ী বাংলাদেশের টাইম কয়টা? সকাল 6টা। হ্যাঁ, হ্যাঁ ভাই। সকাল 6টা। তো আমাদের সকাল 6টার সময়, মানে আমাদের তখন 16 তারিখ পড়ে যায়। 16 তারিখ সকাল 6টার সময় এগুলো সব রিফ্রেশ হবে। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে যেটা আমি আপনাদের একটু বোঝাই দিই। এখানে ফাইবারের যে একটা লেভেল আছে, হ্যাঁ, এটা হচ্ছে নো লেভেল ওভারভিউ। আপনার 7টা গিগ আপনি অ্যাক্টিভ করতে পারবেন, মানে টোটাল 7টা গিগ, $5 $10, 5টা মাল্টিপল সেন্ড কাস্টম অফার, মানে একটা কাস্টমারকে আপনি কাস্টম অফার করতে পারেন আপ টু $5,000। আর অ্যাকাউন্ট আপনি একটা কাজ করছেন ধরেন $100, সেটা ক্লিয়ার হইতে মানে আপনার মেইন ব্যালেন্স আসছে 14 দিন সময় নেবে। আর লেভেল 1-এ আপনার লেভেল 1 পাইতে হইলে অ্যাটলিস্ট $400 আপনি ইনকাম করতে হবে। কত দিনের মধ্যে সেটা দরকার নাই। আর মিনিমাম 10টা অর্ডার কমপ্লিট করে $400 আর্ন করলে, আর আপনার যদি 4.7 স্টার রেটিং থাকে লাস্ট 60 দিনে, রেসপন্স রেট যদি 60 দিনে লাস্ট 90% থাকে, অর্ডার কমপ্লিট 90%, অন টাইম ডেলিভারি 90% যদি থাকে, আর যদি শেষ 30 দিনের মধ্যে ফাইবারের কোনো রুলস অমান্য না করেন, এই সব স্টেপগুলো কমপ্লিট করতে পারলে আপনাকে লেভেল 1 দেওয়া হবে। যেমন আমার লেভেল 1 আছে। এই যে এখানে সবুজ কালার দেখতে পাচ্ছেন, তার মানে রেসপন্স টাইম গুড, অর্ডার গুড, অন টাইম ডেলিভারি গুড, রেটিং গুড। ঠিক আছে, সেলিং এর যে 120 দিনের যে ইয়াটা আছে এটাও গুড, আর হচ্ছে ওয়ার্নিং যে ফাইবারের এটাও গুড। আচ্ছা, এই দুইটা নাই কেন বুঝাই বলতেছি।
আমি অলরেডি লেভেল 1 এ আছি, কারণ আমার শর্ত এখানে দিয়েছে হচ্ছে লেভেল 1 পাইতে হলে তোমার $400 কামাইতে হবে। এখানে আমার 500 প্লাস শেষ, 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, 30টা অর্ডার কমপ্লিট শেষ, আর এগুলা 100% সবগুলা, তাই না? তাহলে আমার লেভেল 1 ওরা দিয়ে দিয়েছে। আর আমি এখান থেকে বেনিফিট পাবো, 10টা গিগ তৈরি করতে পারবো, 4টা এক্সট্রা গিগ পাবো, আর 10টা মাল্টিপল গিগ, কাস্টম অফার $5000, উপরে কাস্টম অফার ছিল $5000। আর ক্লিয়ারের ব্যাপারটা সেম 14 দিন। আর এখানে প্রমোশনাল কিছু লিস্টিং পাবো, ওই যে উপরে আমি প্রথমে একটা লিস্টিং দেখাইছিলাম, শুরুতে একটা লিস্টিং দেখাইছিলাম ওইটা। এখন আমি যদি লেভেল 2 তে যাইতে চাই, দেখেন এখানে আমার লেভেল 2 তে যাইতে হলে আমার 50টা অর্ডার মিনিমাম কমপ্লিট করতে হবে, $2000 ইনকাম করতে হবে। আমার লেভেল 2 প্রসেসিং এ আছে, সবগুলো ওকে আছে, এই দুইটা কমপ্লিট করতে পারলে আমি লেভেল 2 সেলার। তারপরে আপনি যদি টপ রেটেড যাইতে চান, আপনার $20,000 ইনকাম করতে হবে, মিনিমাম 100 অর্ডার থাকতে হবে, আর বাকি সব সেম। আর এক্সট্রা আছে হচ্ছে $10,000, আপনি একটা কাস্টম অফার পাঠাইতে পারবেন। আচ্ছা, ক্লিয়ার সবাই? $20,000 মানে 17-18 লাখ টাকা, আজকের কথা না, তাই না? তো জি আশা ভাই, করি সবাই এতটা clear। আর নিচের দিকে আছে হচ্ছে আপনি ওয়ার্ল্ডের কই কই কাজ করা হয়েছে, আপনার কান্ট্রি, এটা আপনার কান্ট্রি, ওয়ার্ল্ডের আপনি কোন কান্ট্রিতে কতগুলা কাজ করেছেন এই ম্যাপের ভিতর দেখাবো। আচ্ছা, ক্লিয়ার সবাই? জি এটা ভাইয়া। হচ্ছে সরাসরি আর্নিং। এটা কি? এটা হচ্ছে যে যেমন আমার $8 একটা কাজ আছে, এটা 25 তারিখে আমার ক্লিয়ার হয়ে আমার এই $4 থেকে $12 হয়ে যাবে মেন ফান্ডে। আর ফান্ড উইথড্র করতে পারবেন পেপালে, ব্যাংক ট্রান্সফার, সেটা হচ্ছে আপনার পেনরের মাধ্যমে। কিভাবে পেনর রেজিস্ট্রেশন করবেন আমি সামনে দেখিয়ে দিব, কারণ আমারও একটা পেনর অ্যাকাউন্ট লাগবে, নতুন একটা অ্যাকাউন্টের সাথে অ্যাড করার জন্য একটা পেনর অ্যাকাউন্ট লাগবে। আমি আমার এনআইডি কার্ড সহ যাবতীয় যত কিছু আছে সব তথ্য রেডি করে আমি যখন খুলবো তখন আপনাদের সামনে আমি খুলে দেখাবো, এবং ওটা ভিডিও করে রাখবো, ঠিক আছে? অথবা ওটার জন্য জি ভাই। কিভাবে পেনর অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে এখানে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অ্যাড করতে হয়, এগুলো আমি দেখাই দিব। আর এখানে যদি একটা আমার আর্নিং আসবে সামনে, এটা দেখাই দিচ্ছে $64। আচ্ছা, ওকে। তারপর আছে কমিউনিটি। আর কমিউনিটির ভিতরে এখানে একটা ফর্ম আছে, এটা আপনাদের জন্য খুবই জরুরি। যে কোনো প্রয়োজনে এখানে আপনি ফাইবার বিষয়ক যত ধরনের কথা আছে আপনি লিখে পোস্ট করতে পারেন, আপনার আমার মতো অনেকেই আছে সে কথাগুলোর উত্তর দিবে এই ফর্মটার ভিতরে, ঠিক আছে? ভাই একটা প্রশ্ন ছিল, হুম। একই অ্যাকাউন্টে কি গ্রাফিকের কাজ আর ওয়েবের কাজ দুটোই কি করা যাবে, নাকি ওয়েবের জন্য আবার আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে? আপনি দুইটা অ্যাকাউন্টে করেন, দুইটা যদি পিসি থাকে। একটা অ্যাকাউন্টে করলে মানে কেমন হয় না যে আমি গ্রাফিক্স এক্সপার্ট, আমি ওয়েব এক্সপার্ট, এমন মানুষ তো খুব কমই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ক্ষেত্রে বায়াররা মানে সন্তুষ্ট বোধ করে না। আমার গ্রাফিকের আইডিটা লেভেল 2 এর, এখন তাহলে আরেকটা অ্যাকাউন্ট খুলবো? আপনি আপনার দুইটা পিসি আছে না, যেহেতু আপনার গ্রাফিক্স এর অ্যাকাউন্টটা লেভেল 2 তে আছে। হ্যাঁ হ্যাঁ, পিসি আমার একটাই। আপনার দুই পিসি একটাই, আপনি যেটা করবেন একদম 10-15 হাজার টাকার মধ্যে একটা ব্রাউজার চলে এরকম একটা পিসি কিনে, আপনি তো সব প্রসেসই জানেন তাই না? আপনার তো আর হ্যাঁ, শেখানোর কিছু না, হ্যাঁ হ্যাঁ, একটা কিনে আপনি ওটাই নতুন ভাবে শুরু করে দিন। কারণ একটা জিনিস, ফাইবারের অ্যাকাউন্ট গুলো খুব ডিজেবল হয়, মানে আপনি হ্যাঁ, হ্যাঁ। গ্রাফিক্সে কাজ করতেছেন, সাথে যদি আরেকটা অ্যাকাউন্ট তুলতে পারেন, যেহেতু আপনি কাজ জানেন পারেন, আপনি কিন্তু পারবেন তুলতে। আচ্ছা, এটা কিন্তু সত্য যে আপনি একটা যেহেতু তুলে ফেলছেন, আর একটা তুলতে আপনার খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 6 মাস 3 মাস এরকম লাগবে, আপনি নতুন অ্যাকাউন্টে কাজ শুরু করবেন। আচ্ছা, এইখানে কমিউনিটিতে আপনার সেম অ্যাকাউন্টে লগ ইন করে এখানে আপনি আপনার যা যা জানার ইচ্ছা, বা এখানে অনেকেই জানতে চাইছে, অনেকে উত্তর দিয়ে রাখছে, হ্যাঁ অনেক কিছু আছে এখানে আপনি দেখতে পারেন। ভাই তারপর একটা পিসি দিয়ে দুইটা ব্রাউজার ওপেন করে দুইটা অ্যাকাউন্ট খুলে রাখা যাবে না? এটা করা ঠিক না, এটা করা ঠিক না,
করা যাবে না তা না, আপনি 100টাও করতে পারবেন। কেন আমরা ফেসবুক আইডি 8-10টা চালাই না? চালাই। জি ভাই। কিন্তু কথা হচ্ছে এটা না করাই উচিত, মানে উত্তম। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে বায়ার রিকোয়েস্ট মোডের ভিতরে। এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনার কতগুলা বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভ থাকবে সেটা আপনার ক্যাটাগরির উপর নির্ভর করবে। ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ওয়েব প্রোগ্রামিং, আপনার যে বেস করে আপনি গিগ তৈরি করবেন, একটু আগে বলছিলাম গিগ তৈরি করবেন, সেটার উপরে নির্ভর করে আপনার এই বায়ার রিকোয়েস্টটা এখানে আসবে। আর সাধারণত বায়ার রিকোয়েস্ট আপনি যখন লেভেল পাবেন, একজন আমাদের মধ্যে আছেন যিনি বললেন লেভেল 2 অলরেডি, আপনি যখন লেভেল পাবেন তখন আপনার বায়ার রিকোয়েস্ট এখানে প্রথমে নো লেভেলে থাকবে 1টা 2টা 5টা 10টা ম্যাক্সিমাম 15-20টা, কি বলেন, যে লেভেল 2 তে গেছেন। জি, আপনি তো প্রথম জানেন দিকে এই আবার বিষয়টা, মাঝে তাই না মাঝে ভাই? থাকে, আবার মাঝে মাঝে থাকেও না, মানে নো লেভেলে প্রায় থাকা অবস্থা। প্রায় লো লেভেলে থাকা অবস্থায় দেখবেন যে 10টা 20টাও থাকবে না, দেখা গেছে 8-10 ঘন্টা কোনো মানে বায়ার রিকোয়েস্টই থাকবে না, বাইরে কাজ নাই। হ্যাঁ, হ্যাঁ। নাই। আবার হুট করে 3টা আসবে যেখানে অফার 12টা 10টা সেন্ড করার আগে আপনার সেন্ড করে দিতে হবে। একদিনে আপনার লিমিট সর্বোচ্চ 10টা। কিভাবে সেন্ড করবেন আমি একটু বোঝাই দেই। আপনার গিগ ধরেন ওয়ার্ডপ্রেস রিলেটেড ধরেন, তো এখানে আপনি পড়বেন যে আপনি কি রকম আপনি কাজ করতে পারেন। আমি একটু দেখি, দাঁড়ান, আমি একটা রিলেটেড খুঁজি যেটা আমি করতে পারবো, এরকম একটা খুঁজে নিচ্ছি, দেন আমি সেটা সেন্ড করব। তবে সেন্ড করার কিছু নিয়ম আছে। এখানে যে 17টা সেন্ড করে ফেলছে, আমার মতো 17 জন সেন্ড করে ফেলছে, এখানে যদি আপনি সেন্ড করেন আপনি 18 নাম্বার সিরিয়ালে চলে গেলেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা নাই 99.99%। সেন্ড করতে হবে প্রথম 10 জনের মধ্যে, যদি আপনি সেন্ড করতে পারেন, আর যদি পারেন প্রথম 5 জন 2 জনের ভিতরে। এই যেমন এখানে আছে 4 জন সেন্ড করছে, $20 একটা কাজ, সে 30 দিন হুদাই দিয়ে রাখছে। আচ্ছা, সে সার্ভিস চাইছে হচ্ছে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আর 16 দিনের ওল্ড ডোমেন। এই কাজটা সে $20 চাইছে, আমি এই কাজটা তাকে দিতে পারবো না। সে দেখে অলরেডি বাঙালি মনে হইতেছে, লাস্টে তার ডোমিনের নামের লাস্টে বাংলা আছে, হ্যাঁ, সে বাঙালি আমি শিওর। আর যাই হোক, এটা চেনার জন্য আরো কিছু ওয়ে আছে। এখানে ইনস্পেক্টে ক্লিক করে আপনি যদি তার প্রোফাইলের পিকচারে ক্লিক করেন, এই যে এখানে ALT, এখানে তার ইউআরএলটা পাবেন। যদি আপনি fiverr.com/ এভাবে দেন, তার কান্ট্রিটা আপনি দেখতে পারবেন। এভাবে যদি দেন, আর সে অলরেডি সেলার বাংলাদেশ, বলছিলাম না সে বাঙালি, দেখছেন অলরেডি তার একটা কাজ করা আছে, ঠিক আছে। সে হচ্ছে আই উইল ইনস্টল WP রকেট, সে ওয়ার্ডপ্রেসেরই সার্ভিস দিচ্ছে, আবার সে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল চাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে সিস্টেম কিভাবে তার আইডিটা বের করবেন। এখানে যেহেতু তার নাম লেখা থাকে না। আচ্ছা, আমি দেখি আপনাদের মানে একটু বোঝাই দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট পাঠাই। ধরেন এরকম একটা থাকলো, হ্যাঁ, সেন্ড অফার আপনি ক্লিক করবেন। অফারে ক্লিক করার পর আপনার যতগুলো গিগ ক্রিয়েট করা থাকবে, মানে আপনার কাজের ধরন আপনি কি টাইপের, ক্লিক করার পর আপনার যদি কোনো কিছু লেখা থাকে বায়ার রিকোয়েস্টের জন্য, তো আপনি ওরকম লিখে আপনার এক্সাম্পল সহ আপনি এভাবে লিখার পর সেটা আপনি কপি করে, আপনি যদি আপনার সেই জিনিসটার সাথে যদি আপনার রিলোড হয়ে গেছে, যাই হোক, আপনার যদি সেই জিনিসটার সাথে যদি আপনার মিল থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে ধরেন আপনি এটা করবেন,
এভাবে ক্লিক করে আপনি এভাবে যাবেন, যাওয়ার পর আপনার এই কথা অনুসারে আপনি আপনার পছন্দের যত কথা আছে এখানে লিখবেন। ম্যাক্সিমাম 1500 ক্যারেক্টার লিখতে পারবেন। তারপর আপনি কত ডলার সার্ভিসটা দিবেন, ধরেন $100। কয় দিনে সার্ভিসটা ডেলিভারি দিবেন, ম্যাক্সিমাম 30 দিন দিলাম, ধরেন 3 দিন। তাকে তার যদি কাজ ভালো না লাগে, কয়টা রিভিশন পেতে পারে সে আপনার কাছে, আনলিমিটেড থেকে শুরু করে সর্বোচ্চ 20টা, দিলাম 4টা। তারপর আপনার এই গিগের একটা রিকোয়ারমেন্ট থাকবে, এটা আমরা সামনে আসবো। তারপর আপনি কত পেজের কাজ করে দিবেন, এটা হচ্ছে আপনার গিগ তৈরি করার ক্ষেত্রে এই ফাংশন গুলো আসবে। তাকে কন্টেন্ট দিবেন কিনা, ডিজাইন কাস্টমাইজ দিবেন কিনা, রেসপন্সিভ দিবেন কিনা, ই কমার্স ফাংশন দিবেন কিনা, দেন সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে ওভার সাবমিট হয়ে যাবে। আচ্ছা ভাই, ওই যে হ্যাঁ, আচ্ছা ভাই, ওই যে HTTP যে লেখাগুলো, ওগুলো কিসের লেখা? ওগুলো আমার কিছু লিংক, ওয়েবসাইটের লিংক মনে হচ্ছে। হ্যাঁ, ও, ওয়েবসাইটের আচ্ছা। লিংক। গ্রাফিক্সের ক্ষেত্রে একটা লিংক দিলেই হয়। উনি যেহেতু গ্রাফিক্সে কাজ করে একজন আছেন, যে আপনার একটা লিংকের ভিতরে মোটামুটি 20, 30, 40টা পিকচার থাকলে হয়ে যায়। কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে তো একটা লিংক ওরকম থাকে না, তাই না? তো ভাই, ওইখানে কি ওই তাহলে আমরা কাজটাই করতে গিটহাবের লিংক দিতে পারবো? হবে। হুম, ওই যে পারবেন। দেখালেন যে। হ্যাঁ, পারবেন, সমস্যা নেই। তারপর যেটা হচ্ছে, এভাবে আপনি ক্লিক করে যদি সেন্ড অফার, সে যদি অফারটা অ্যাপ্রুভ করে আপনি অর্ডার পেয়ে গেলেন, অথবা সে আপনাকে মেসেজ করতে পারবে পরবর্তীতে চাইলে। ঠিক আছে? যেমন গিগ, এখন কিভাবে আপনি গিগ ক্রিয়েট করবেন? গিগ ক্রিয়েট করার আগে ভাই, আজকের ক্লাস থেকে ভিডিও হচ্ছে? হ্যাঁ, ভিডিও হচ্ছে। কিভাবে আপনি গিগ ক্রিয়েট করবেন, এখানে ক্রিয়েটে ক্লিক করার পর আপনি কি ক্রিয়েট করবেন বলেন? আপনি জানবেন, এই মুহূর্তে জানবেন হচ্ছে PHP to HTML করা, আর হচ্ছে জানবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আমরা কি করব? আই উইল অলরেডি লেখা আছে, আপনি ডু থেকে শুরু করতে পারেন বা যে কোনো কিছু লেখা থেকে শুরু করতে পারেন। আমরা প্রথমে আগে মার্কেটটাকে আগে দেখে নিব, যে আমরা তো নতুন হিসাবে আমরা কি করব বলেন তো? আমরা আগে দেখব যে লিখলাম ধরেন PHP to HTML, এরকম লেখার পর আমরা এখানে দেখতে পাবো অনেক সুন্দর সুন্দর টাইটেল আছে। এখান থেকে আপনার সবচেয়ে পছন্দের বা আপনি মিক্স করে যত সুন্দর টাইটেল আপনি নিতে পারেন, আপনি এভাবে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি সবগুলো দেখবেন, দেখার পরে আপনার কাছে মনে হবে না এটা সবচেয়ে সুন্দর টাইটেল আমার চোখের, বা বায়ার এরকম সার্চ করতে পারে, তো লেখার পরে আপনি এভাবে দিবেন। তারপর আপনার এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি হচ্ছে প্রোগ্রামিং এন্ড টেক, তার ভিতরে আপনার আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপর আপনার ওয়েব এন্ড মোবাইল ডিজাইন। নিচে ওরা সাজেস্ট করবে ওয়ার্ডপ্রেস, ওয়েব প্রোগ্রামিং, ওয়েব এন্ড মোবাইল ডিজাইন দিবে। ওয়েব এন্ড মোবাইল ডিজাইন দেওয়ার পর আপনি এখান থেকে কি ডিজাইনটা করবেন, গ্রাফিক্স না কি, এখান থেকে দিবেন। আর যদি তাও বুঝতে অসুবিধা হয়, শর্টকাট সমাধান হচ্ছে এখানে, এই যে এখানে ওদের মেনু বার আছে, এই যে মেনু বারের ভিতরে আপনি দেখতে পারবেন আপনি কোন মেনু নিয়ে কাজ করবেন। ঠিক আছে? এখানে সব দেওয়া আছে, আপনি কোন মেনুতে কাজ করবেন, গ্রাফিক্স রিলেটেড যত আছে সব এখানে আছে। দেখতে পারছি? বুঝাতে পারছি? দাঁড়ান, আমি এখান থেকে ধরেন ওয়েব এন্ড মোবাইল ডিজাইন দেই, দেন এখান থেকে ওয়েব এন্ড মোবাইল ডিজাইন দিলে মূলত কি হয়, এই গ্রাফিক্স রিলেটেড চলে যায়, গ্রাফিক্স সেটা দেওয়া যাবে না। আচ্ছা, ওয়েব প্রোগ্রামিং দিই। আচ্ছা, ওয়েব প্রোগ্রামিং দেওয়ার পর এখান থেকে আচ্ছা, এখান থেকে আপনার এখান থেকে আমরা দিতে পারি কনভার্ট পিএইচডি, তাই না? কনভার্ট পিএইচডি অথবা ল্যান্ডিং পেজ। আমরা যদি PHP to HTML করব, সেক্ষেত্রে আমরা দেবো কনভার্ট পিএইচডি।
আর যদি আমরা ওয়ার্ডপ্রেস করি সেক্ষেত্রে এখান থেকে ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে দিব হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন অথবা ল্যান্ডিং পেজ দেওয়ার পর এখানে যত কিছু আছে এই তিনটা টাইপের আমরা সব টিক দিয়ে দিব যে আমরা সব সার্ভিস দিব। আচ্ছা আমি ওয়েব প্রোগ্রামিং এ যাই, যাওয়ার পর ধরেন কনভার্ট পিএইচডি দিলাম, দেওয়ার পর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ HTML CSS দিয়ে দিব, এখান থেকে পিএইচডি টু HTML, তারপর W3C ডিজাইন, ঠিক আছে, এগুলো দিয়ে দিলাম। এখানে হচ্ছে সার্চ ট্যাগ, আপনার আগে বুঝতে হবে এখানে আমি যে পিএইচডি টু HTML লিখলাম, এটা লেখার পরে এখানে যাদের আইডি সবার প্রথমে আসছে এরা কি কি ট্যাগ ইউজ করছে আমি তিনটা দিয়ে দেখাই দিচ্ছি এরা কি ব্যবহার করছে। এবং নিচের দিকে যদি আমি আসি, এই যে এখানে রিলেটেড ট্যাগ এগুলা তারা ব্যবহার করছে, এগুলা এই নিউ ব্যবহার করছে, এগুলা আপনারা সবগুলা সার্চ করবেন, সার্চ করে দেখবেন সবচাইতে বেস্ট ট্যাগ কতগুলো আছে, সর্বোচ্চ মানের ব্যবহার হয়েছে, সেগুলো আপনি ব্যবহার করবেন। ব্যবহার করে তারপর লিখবেন, যেমন এখানে আছে বুস্টআপ, আপনি আপনার এখানে লিখবেন, এখানে আপনি লিখবেন বুস্টআপ লিখে আপনি ইন্টার চাপবেন, তারপর আপনি লিখবেন ধরেন HTML লিখে আপনি ইন্টার চাপবেন। এরকম ম্যাক্সিমাম 5টা আর সর্বোচ্চ 20টা অক্ষরের ভিতর লিখতে পারবেন, ঠিক আছে, লিখতে পারবেন, এভাবে আপনি লিখতে পারবেন। মানে যে জিনিসটা আপনার কাজের কিওয়ার্ড অনুসারে, এখানের কিওয়ার্ড অনুসারে আপনি ওটা লিখতে পারেন, ঠিক আছে। এখানে লেখা আছে আই উইল কনভার্ট পিএইচডি টু HTML রেসপন্সিভ বুস্টআপ 4। আপনাদের অলরেডি আমি বুস্টআপ 4 শিখাইতে গেছিলাম, বুঝাতে পারছি কেন শিখাবো বুস্টআপ 4। দেন আপনার যখন 5টা হয়ে যাবে তখন আপনি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি একটা ব্যাগ দিলে আরেকটা জিনিস পাবেন, যেটা সাধারণত কেউ আপনাদের শিখাবে না, আমি শিখাই দিচ্ছি। আমি জানি না সে ভাই লেভেল 2 সেলার উনি জানে কিনা, হয়তো উনিও জানে। তো এখানে দেখেন একটা জিনিস আছে, যদি ওভারভিউতে যে দেখেন আপগ্রেড ইস্যু নামে একটা অপশন আসছে, আপনি জানতেন লেভেল 2 সেলার ভাই? না ভাই, এটা জানতাম না। অপশন এটা হচ্ছে স্মার্ট একটা কাজ, যেটা আপনার গিগ টাইটেল পাবলিক দেখবে, আর এটা হচ্ছে আপনার এসইওর জন্য কাজে লাগবে, যেন আপনার পেজটা সার্চ র্যাঙ্কিং এ সবার আগে আসে। এটা কেউ জানে না, মানে এমন একটা ফিচার, এটা প্রথমে ওরা দেয় না, প্রথম কাজটা করার পরে দ্বিতীয়তে এটা দেয়। মানে কি কি লেখা মানুষ সার্চ করতে পারে, কনভার্ট পিএইচডি টু HTML, তারপরে আপনার সার্চ করতে পারে হচ্ছে কমা দিয়ে লিখি রেসপন্সিভ HTML সাইট, এরকম এখানে আমরা 50টা দিতে পারবো, তাই না? বুস্ট্র্যাপ, তো এরকম আমরা 50টা দিতে পারবো, রেসপন্সিভ বুস্ট্র্যাপ 4, এরকম আমরা দিতে পারবো 50টা অক্ষরের মধ্যে। দেন আমরা আবার সেপশনসে কন্টিনিউ করব। আমরা এখান থেকে আমরা 3টা প্রাইসিং এ আনলক করতে পারবো, সেটা যারা জানেন না তারা এই ভিডিওটা একটু দেখে নিন। এটা হচ্ছে আপনি যখন আপনি কোনো গিগ ওপেন করবেন, ওপেন করার পর এখানে আমরা দেখতে পারবো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই 3টা জিনিস হচ্ছে এইটা। তো আপনার বেসিকের এইখানে যে প্রথম যে লেখাটা আছে এইটা, এই লেখাটাই হচ্ছে এখানে বসবে, এখানে বসবে। আপনি কি বসাবেন, আরো 50টা গিগ অ্যানালাইসিস করে নিজের মতো করে লিখবেন। আপনি তো নতুন, আপনি জানেন না, এরকম 50টা 100টা দেখার সুযোগ আছে আপনার, দেখে আপনি লিখবেন। কে কত টাকায় সার্ভিস দিচ্ছে সেটাও আপনার দেখতে হবে। আবার টপ রেটেড সেলার যারা আছে, লেভেল 2 সেলার যারা আছে, ওদের মতো $60 দিন না, $5 দিয়ে শুরু করেন বেসিক প্রাইস, তাহলে কিন্তু কাজ পাবেন না, ঠিক আছে। তারপরে আপনার সে বেসিকে কয়টা সেকশনের কয় ডলারে কাজ দিচ্ছে সেটা আপনি লিখবেন, অ্যাডভান্সে কি দিচ্ছে, তারপর ডেলিভারি টাইম বেসিকে কতদিন, অ্যাডভান্সে কতদিন হবে, এটা আপনি লিখবেন। আপনি বেসিকে $5 কয়টা পেজ করে দিবেন, একটা, সেই পেজ রেসপন্সিভ হবে অবশ্যই। তারপরে ধরেন স্ট্যান্ডার্ডে করে দিবেন হচ্ছে 3টা পেজ, রেসপন্সিভ হবে। প্রিমিয়ামে ধরেন দিবেন 5টা পেজ, রেসপন্সিভ হবে। বেসিকে কোনো স্লাইডার পাবে না, এই দুটাই স্লাইডার পাবে। কাস্টম অ্যাডমিন প্যানেল 3টার একটাও পাবে না লাস্টেরটায়, কারণ আমরা HTML টেমপ্লেট করতেছি, এখানে কাস্টম অ্যাডমিন প্যানেল দরকার নাই। সার্ভার আপলোড
লাস্টের দুইটা পাবে, প্রথমটায় পাবে না। তারপর ব্রাউজারের সবটাই পাবে। তারপর রিভিশন আপনি কতগুলা দিবেন, ধরেন 5টা, তারপরটা ধরেন 7টা, তারপরটা ধরেন আনলিমিটেড। প্রথমটার প্রাইস ধরেন $5, তারপরটার প্রাইস ধরেন $10, তারপরটা $25। এক্সট্রা ফাস্ট সার্ভিস মানে ধরেন এখানে 5 দিনের ডেলিভারি আছে, যদি সে চায় যে লাস্ট সার্ভিসটা নিচ্ছে প্রিমিয়াম, সে একদিনের ডেলিভারি চায়, একদিনের প্রাইস কত দেন $20, সে তখন একদিনের জন্য যদি নেয় আরো $20, 25-এর সাথে আরো এক্সট্রা পে করবে। বা যদি কেউ অ্যাডিশনাল পেজ নিতে চায়, যেমন পেজ 1 নাম্বার অর্ডার সে করবে, বাট 1 নাম্বার তার এক্সট্রা পেজ নেবে, একদিন $10 পার পেজ, অ্যাডিশনাল পার পেজ, সেটা যে প্যাকেজে নিক না কেন। তারপরে স্লাইডার যদি নিবে, যেমন 1 নাম্বার আমরা স্লাইডার দিই, স্লাইডারের দাম $10, সে একদিনে পাবে, সে তার স্লাইডার লাগলে সে কাস্টম অর্ডার করে নিবে। কারো কাস্টমারদের বোঝাইতে পারছি কাহিনী? কারো যদি কাস্টম এক্সট্রা লাগে সেক্ষেত্রে আলাদা টাকার পরিমাণ দিয়ে সে পে করে নিবে। বুঝাইতে পারছি? দেন আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাব। এখানে একই কাহিনী বারবার লিখছি, এই কারণে কাজ করতেছে না। যাই হোক, আমি একটু দিক থেকে কপি পেস্ট করে নিই। এটা দিলেই হবে, আপনারা আপনাদের মন মতো দিয়ে নিন। কি দিবেন আপনাদের ব্যাপার। এখানে দেখবেন বিভিন্ন গিগ দেখবেন, দেখার পরে যেটা আপনাদের ভালো লাগবে, চোখে ধরবে, বুঝবেন, তারপর আপনি দিবেন। 7 কন্টিনিউ দেওয়ার পরে আপনার গিগের ডেসক্রিপশন দিবেন। এরকম 100টা দেখলে আপনি আপনার মন মতো কি কি সার্ভিস দিবেন সেটার একটা ডেসক্রিপশন দেখতে পাবেন। এই যে এখানে সুন্দর করে লেখা আছে, আপনার সুন্দর করে লেখা আছে মেসেজ বিফোর মেকিং অ্যান অর্ডার, ঠিক আছে? এটা দিয়ে আপনি ইয়া করবেন, কন্টিনিউ করবেন। আর এখানে যে বোল্ড করার জন্য এরকম ধরে বোল্ড, আবার যদি কালার করতে চান, ওই যে হলুদ একটা কালার ছিল, এটা হচ্ছে এটা যে কালার হয়ে গেছে। আর যদি 1 2 3 এর সিরিয়াল, যেটা এটা, এই যে 1 2 3 আসবে, অথবা এই যে বোল্ট, মানে এটা হচ্ছে কি বলেন তো, ওএল আর হচ্ছে ইউএস, ঠিক আছে? তারপরে আপনার যদি কোনো কোশ্চেন থাকে ব্যক্তিগত, সে কোশ্চেন গুলো অনেকের দেওয়া থাকে, অনেকের দেওয়া থাকে না। যেমন আমি দিয়ে রাখি কোশ্চেন গুলা, যে কারো কোনো বেসিক কোশ্চেন থাকলে সে দেখে নিতে পারবে। অনেকের দেওয়া নেই, আপনি মন চাইলে দিবেন, না মন চাইলে নাই। অ্যাড করে আপনি আপনার কোশ্চেন এবং অ্যান্সার লিখে দিবেন, না দিতে মন চাইলে নাই, সেভ। এখানে আপনার কে অর্ডার করার আগে কিছু রিকোয়ারমেন্ট লাগবে। বায়ার দিবে আপনাকে, কি দিবে? তার কাজের সব তথ্য দিবে, তাই না? এবং সে চাইলে মাল্টিপল চয়েস ফাইলও দিতে পারে, সাথে সবই দিতে পারে, তাই না? অ্যাটাচ ফাইলও দিতে পারে, তাই না? আপনার কাজের জন্য যা ফাইল লাগে আপনি এখানে সুন্দর করে লিখে দিবেন। যেমন লাগবে কি আপনার কিছু ইমেজ লাগবে, পিএসডি ফাইল লাগবে, এখানে সুন্দর করে আপনি লিখে অ্যাডে ক্লিক করবেন। আরো আপনি এক্সট্রা আরো যত কিছু লিখতে পারবেন, অ্যাটাচড, তারপর আপনি যদি চান যে ফ্রি টেক্সট, সব সে লিখে লিখে অ্যাড করতে পারবেন। এবং আপনি যদি প্রত্যেকটাই যদি এভাবে রিকোয়ার্ড না দিয়ে দেন, তাহলে সে এটা ছাড়াও সে অর্ডার করতে পারবে। টিক দেওয়া থাকলে সবগুলো তার দিতে হবে, দেন আপনার তার অর্ডার করতে হবে। সেভ এন্ড কন্টিনিউ। এখন আমরা আছি লাস্ট সিস্টেমে, সেটা হচ্ছে গ্যালারি। গিগ ফটো দিতে পারবেন, গিগ ভিডিও দিতে পারবেন একটা, সর্বোচ্চ 50 মেগাবাইট এবং 75 সেকেন্ড সর্বোচ্চ। তারপর হচ্ছে গিগের অডিও দিতে পারবেন চাইলে, গিগের পিডিএফ ফাইল দিতে পারবেন 2টা। আমরা আগে দেখবো হচ্ছে গিগের ফটোর সাইজ। এখানে মাউস ধরার সাথে সাথে এই যে এখানে পাশে দেখেন লেখা আছে 550 পিক্সেল উইথ 370 পিক্সেল হাইট। এর চেয়ে বড় পিকচার দিতে তারা না করছে। বড় পিকচার দিলে সেটা তাদের সাইজ অনুযায়ী তারা নিয়ে নিবে। যেমন আমি ব্রাউজ করে আমি আমার ইচ্ছা মতো আমি একটা পিকচার দিয়ে দেবো, যেটাই হোক। এ দেখেন সাইজ ইনক্লুড করে দিতে বলতে, সাইজ ওটার সাথে মিলে না, একটার সাথেও সাইজ মিলে না। আচ্ছা, একটা মিলছে। তো এরকম আপনার আকর্ষণীয় পিকচার দিতে হবে, যেন ক্লিক মানে ইমপ্রেশন করতে করতে একটা হলো ক্লিক করে। যেমন আমার ইমপ্রেশন আছে 200, আমার ক্লিক করতেছে হলো 200টা 150টার মধ্যে 10টা, তার মানে আমার গিগের ইমেজ মানে আই ক্যাচিং যেটাকে বলে। আপনি এখানে সর্বোচ্চ 3টা ইমেজ দিতে পারেন। আর যেটা প্রাইমারি হিসেবে থাকবে সেটা আপনার গিগের প্রথমে থাকবে, যেটা বায়ার দেখতে পারবে। তো সবকিছু হয়ে গেলে ভিডিও দিতে পারেন, এগুলো সেভ এন্ড কন্টিনিউ।
সবশেষ পাবলিশ, আমি পাবলিশ দিব না কারণ আমার গিগ অলরেডি আছে, আমি গিগে চলে যেতেছি। আমার এই যে একটা ড্রাফটে পড়ে আছে, তো আমি ড্রাফট থেকে এটা ডিলিট করে দিই, আর আমার গিগ ওপেন করে আমি দেখাইতেছি। সমস্যা নাই তো কারণ, তাই না? এই যে আপনি যেভাবে যেভাবে কাজ করছেন সব সেভাবে আছে, আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, অ্যাক্টিভ গিগে যাব। আপনি পাবলিশে ক্লিক করার সাথে সাথে আপনার গিগ এরকম অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি গিগটা এখানে ক্লিক করে প্রিভিউ দেখতে পারবেন। এখানে প্রিভিউতে আপনার গিগের নাম, আপনার লেভেল, আপনার রেটিং আর কয়টা অর্ডার পেন্ডিং এ আছে, অ্যাক্টিভ আছে। আপনার গিগের পিকচার আমার একটা দেওয়া আছে, আর বাকিগুলো হচ্ছে রিভিউ, মানে কাস্টমারকে দেওয়ার সময় রিভিউ। আচ্ছা, কাস্টমারকে এই পিকচার সহ ডেলিভারি দিয়েছিলাম, তাই এটা আমার প্রোফাইলে এসে শো করতেছে এখানে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার গিগের অ্যাবাউট সম্পর্কে। এখানে আমার অ্যাবাউট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে। গিগে কত পেজ ডিজাইন করব, কত ডলারের মধ্যে, সব লেখা আছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমার ব্যাপারে সম্পূর্ণ কিছু লেখা আছে, এগুলো আমি একটু বলতেছি, নিজের ব্যাপারটা এখনো বোঝানো হয়। লেখা আছে লাস্ট ডেলিভারি কতদিন আগে, কত ঘন্টা রেসপন্স টাইম, কবে অ্যাকাউন্টটা খোলা হয়েছে, সব দেওয়া আছে। এবং নিচে দেখে আপনার প্যাকেজের ডিটেলস, আপনি কি কি দিবেন কি কি দিবেন না, ঠিক আছে? যে অ্যাডমিন প্যানেল দিবেন কি দিবেন না, আপনার রিভিশন কেমন হবে, আনলিমিটেড সব দেওয়া আছে। ডেলিভারি টাইম 2 দিন, মানে আপনার যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন, ঠিক আছে? সবশেষ আপনার অর্ডার আসলে অর্ডারটা ডেলিভারি কিভাবে দিবেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অর্ডার, তাই না? আপনি আপনার অর্ডার সেকশনে চলে যাবেন। যেহেতু আমার একটা অর্ডার আছে, আমি অর্ডারটা ওপেন করে আমি ডেলিভারি অপশনটা দেখাই। এখানে আমার টাইম আসছে যে আমার কতদিন বাকি আছে অর্ডারটা কমপ্লিট করার। এখন আমি কাজ শেষ করতে পারিনি, কমপ্লিটও করতে পারিনি। এই উপরে লেখা আছে ডেলিভারি ইওর অর্ডার, আপলোড ওয়ার্ক। আপনার যদি কোনো ফাইল থাকে আপলোড করবেন, আপলোড করে দিবেন, আর এখান থেকে লিখে দিবেন যে ডেলিভারিটা দিয়ে দিবেন, এখানে লেখা থাকবে। অথবা আপনি নিজে চাইলে নিজের ইচ্ছা মতো রেসপন্স নেম, কুইক রেসপন্স বানাই নিতে পারেন। আর এখানে যদি আপনি কোনো ইমেজ দেন, কোনো পিকচার দেন, সেটা আপনার এখানে পোর্টফোলিও হিসেবে শো করবে। প্রথম যেটা দিবেন, এই যে লেখা আছে পোর্টফোলিও স্যাম্পল, তারপরে আপনি আপনার ফাইল আপলোড করে দেন। এই যেরকম, এই যে আপলোড হয়ে গেল 13 MB 18 MB করে, এই যে আমার 25 মেগাবাইট আপলোড হয়ে গেল। এটা হচ্ছে তার মেইন ফাইল, জিপ জিপ ফাইল, জিপ অথবা রার, যেটাই হইতে পারে, সেটা কোনো ব্যাপার না। কাস্টমার সেটা দেখতে পারলে হইছে, কারণ আপনি তার ফোল্ডার এখানে দিতে পারবেন না। তারপরে আপনি ডেলিভারি ওয়ার্কে ক্লিক করার সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে। আমি যদি এটা ডেলিভারি করি তাহলে আমার খবরই আছে, অর্ডার ক্যান্সেল হইতে পারে, ঠিক আছে? তো ডেলিভারিতে ক্লিক করার পরে এখানে 4 দিন আছে না, সেটা টাইম হিসেবে কাউন্ট হবে। সেটা বায়ার যদি পছন্দ না হয়, রিভিশন, তখন আপনি 1 মাস ধরেও কাজ করতে পারেন, সমস্যা নেই। এটা 4 দিন ধরেন আপনি কাজ শেষ করতে পারেন নাই, আর 1 মিনিট বাকি আছে, এখানে 4 দিন নাই 1 মিনিট বাকি আছে, তখন ডেলিভারিতে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো যা কাজ করুন সেটা ডেলিভারি করে দেন। আপনার বায়ার আপনাকে সেটা রিভিশনে পাঠাবেই। রিভিশনে পাঠানোর পরে ওই কাজ আপনি 7 দিন ধরে করেন, বায়ার রাগ না করলেই হয়েছে। বুঝতে পারছি? বায়ার যদি রাগ করে ক্যান্সেল করে দেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই টাইম, এটা হচ্ছে ওয়ান টাইম টাইম। একবার ডেলিভারি করার পরে এই টাইম আর থাকবে না, এই টাইম আর কোনোদিন আসবে না। ওই অর্ডারে সে বারবার রিভিশন চাইতে পারে। আপনার যদি আনলিমিটেড রিভিশন থাকে, আপনাকে 30 দিন ধরে রিভিশন নিতে পারে, আপনার বাধ্য। সে বারবার যদি রিভিশনে ক্লিক করে আপনার রিভিশন দিতে আপনি বাধ্য। আর যদি অ্যাপ্রুভে ক্লিক করে তাহলে অর্ডার কমপ্লিট দেখাবে আপনি কত ডলার আর্নিং করছেন। যেমন এই যে এখানে অর্ডারে যাওয়ার পরে যখন আপনি কমপ্লিট অর্ডার ওপেন করবেন, ধরেন আপনি এই অর্ডারটা ওপেন করবেন, এই অর্ডারটা ধরেন ওপেন করবেন, এরকম দেখাবে যে ইউ আর্ন এত ডলার, $1 ফাইবার কাইটে রেখে দিচ্ছে, $4 আমার। এই যে বিষয়টা তখন এরকম দেখাবে। তারপরে যে নিচের দিকে আপনার এক্সপিরিয়েন্স আপনি একবার শেয়ার করতে পারবেন, দ্বিতীয়বার আর পারবেন না। সে আপনার বায়ার রিভিউটা দিবে, দেওয়ার পর আপনি যখন রিভিউটা লিখবেন, লেখার পরে 2টা রিভিউ একসাথে আপনি দেখতে পারবেন, আপনার প্রোফাইলে এসে শো করবে। বায়ারকে আপনি থ্যাংক ইউ জানালেন, সে আপনার কাজের উপরে একটা ইয়া জানাইলো, ঠিক আছে? আর সবসময় অর্ডার পেজে যেখানে মেসেজ নামে একটা অপশন আছে, যেটা অর্ডার পেজে গেলে সাধারণত এখান থেকে আপনি বায়ারকে মেসেজ করতে পারবেন, কিন্তু যেটা অর্ডার আছে
সবসময় অর্ডার চলাকালীন আপনি এখানে নিচের দিকে অর্ডার পেজে মেসেজ করা অপশন পাবেন। আর যেমন আমি বায়ারকে ছোট্ট একটু কাজ করে ভাইয়া আমি একজন sample আছে ক্লাসে। আমি ধরেন এই যে এখানে তাকে মেসেজ করছি যে আমি এই কাজটুকু করছি, দেখো কাজটা ঠিকঠাক আছে কিনা। সে যদি আমাকে কনফার্ম করে যে হ্যাঁ ঠিক আছে পারফেক্ট, দেন আমি কি করব, এই কাজটা আমি তার যত জায়গায় কাজ করতে বলা হয়েছে আমি সেই কাজগুলো সুন্দর করে করে তাকে ডেলিভারি দিয়ে দিব ফাইল সহ। সে ডেলিভারিটা নেওয়ার পরে সে তারপর যদি তার রিভিশন দরকার হয় সে রিভিশনের কথা বলবে, তাকে আমি রিভিশন দিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমার 42টা স্লাইডার বানাইতে হবে, এরকম তিনটা করে। এই যেরকম ওই যে নিচে আপনার আছে কতগুলা করে পিকচার হবে, এরকম 42টা স্লাইডার বানাইতে হবে। অলরেডি 3টা বানানো, কাজটা ঠিকঠাক আছে কিনা এরকম করে করব কিনা। এরকম করে যদি কাজ করলে হয়, সে যদি আমাকে কনফার্ম করে তাহলে ঠিক আছে, কাজ ওকে, আমি তার প্রসেসে আমি কাজ করে আগাই। বুঝতে পারছি? তো আশা করি সব মিলিয়ে আপনারা ফাইবার বিষয়ে ক্লিয়ার, কিভাবে গিগ খুলবেন, কিভাবে মেন ব্যাপার হচ্ছে সুন্দর করে গিগ খোলা, আকর্ষণীয় গিগ খোলা, আর সুন্দর করে বায়ার রিকোয়েস্ট পাঠানো বুঝে বুঝে। যদি বুঝে বুঝে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন, এই কাজ পাওয়ার চান্স আপনার 90%। আর যদি প্রথম 10 জন বা 5 জনের মধ্যে আপনার বায়ার রিকোয়েস্টটা সেন্ড হয় সেক্ষেত্রে, কারণ বায়ার যখন রিকোয়েস্টটা দিল তখন সে অনলাইনে থাকে, থাকার পরে তখন যদি আপনি সাথে সাথে রিকোয়েস্ট দেন, প্রথমে যে রিকোয়েস্ট দিবে তার কিন্তু ভ্যালু অনেক, তাই না? না কি বলেন? যে সবার আগে মেসেজ দিবে তার ভ্যালু কেমন থাকবে? যে 50 নাম্বার দিবে তার চাইতে ভালো থাকবে না? এবং বায়ার তো 50 জনকে আর দেখবে না, তার 1 জন 2 জন দরকার হবে। সে দেখবে, দেখার পরে তার যদি মনে হয় সে অর্ডার কমপ্লিট করবে। বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন থাকলে এখন করেন। জি ভাইয়া, বাট আসলে ভাইয়া প্রথম দেখলাম তো এরকম, এই জন্য আসলে এখন প্রশ্ন করাটা কঠিন। মানে আগে দেখতে হবে নিজের লেয়ারটা কেমন, তারপর ভাইয়া। সব মাথার উপর দিয়ে গেছে ভাই। জি ভাই। যাবেই তো, নতুন হইলে মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। বাট আমি যা যা আপনাদের দেখাই দিছি এই জিনিসগুলাই আমার পেইড ক্লাসের দাম হচ্ছে 2000। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ফ্রিতে দিয়ে দিই। যেমন দেখেন একজন লেভেল 2 সেলার বাট গিগের এসইও সম্পর্কে ওইটাই জানে না, মানে ওনাকে আমি মানে খারাপ দৃষ্টিতে দেখতেছি না, বাট এটাই সত্য যে অনেকে লেভেল 2 বা টপ রেটেড সেলার কিন্তু ওই জিনিসটা জানে না। ওটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা টপিকস। আপনার ইমপ্রেশন কেমন ভাই লেভেল 2 সেলার? আপনি ইমপ্রেশন পার উইক প্রায় 6K এর মতো। 6K, অনেক ইমপ্রেশন। ক্লিক পরে কত? 6000 এর মধ্যে? ক্লিক পরে প্রায় বেশি পড়ে না অবশ্য, 1000 খানেকের কাছাকাছি প্রায়। 6000 এর 1000 ক্লিক পরে? একটু দেখে বলতেছি আমি। আপনি একটু দেখেন তো, মনে হয় ভুল হচ্ছে। 6000 এ 1000 ক্লিক করলে আপনি তো কাজ পাইতে পাইতে পাগল হয়ে যাবেন, দম পাবেন না কাজ করতে করতে। মানে 1000 ক্লিক করলে যদি 1% কাজ দেয় আপনার 1000 এর মধ্যে, তাহলে কত কত দেখেন তো? যদি 1000 জনের 10 জন কাজ দেয় প্রতি সপ্তাহে, তাহলে 10টা কাজ পাবেন 1000 ক্লিক করলে। আচ্ছা ভাইয়া, আমরা কি তাহলে আজকে অ্যাকাউন্ট খুলবো? ভাইয়া হ্যাঁ হ্যাঁ, আপনি ওই সম্পর্কে একটু বলে দিলে মনে হয় ভালো হয়। ওই টার্মস এন্ড কন্ডিশন, মানে অনেক সময় ভায়োলেশন হয়ে যায় ভুলে, যেমন @ বা নাম্বার দিয়ে দিলে এরকম। এটা বলতেছি, হ্যাঁ আমি ভুলে গেছিলাম। হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। আচ্ছা আপনি গিগের ব্যাপারটা বলেন। আমার অ্যাকাউন্ট এটা 2 মাস বন্ধ ছিল, এই জন্য ইমপ্রেশন নাই। হচ্ছে 7 দিন ধরে হচ্ছে, তো আবার হচ্ছে। আচ্ছা কেমন আপনার ইমপ্রেশন? আমার যেমন 153টা ইমপ্রেশন লাস্ট 7 দিনে,
9টা ক্লিক করছে, মানে আমি মনে করি হঠাৎ করে আবার ওপেন করছে ওই হিসেবে অনেক ভালো আমি মনে করতেছি। তারপর এটা 31টা ইমপ্রেশনে 10টাই ক্লিক করছে, অর্ডার একটা। এরকম আপনার ইমপ্রেশন কত একটু বলেন তো? জি ভাই একটু বলতেছি। আচ্ছা, আচ্ছা ভাই, তাহলে আমরা ওই যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে গুগল যেখানে দেখালেন, গুগল দিয়ে অ্যাড করবো অ্যাকাউন্টটা? সে অ্যাকাউন্ট করেন, সমস্যা। এই যে দেখেন কিছু জিনিস দেখেন, জি ভাই। এই যে দেখেন আমি লিখলাম মানি, হ্যাঁ, ফাইবার কোম্পানি আমাকে রিমাইন্ডার দিচ্ছে নেভার অ্যাকসেপ্ট অর আস্ক ফর ডিরেক্ট পেমেন্ট, অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তো এরকম আছে, আরো কি কি যেন আছে, পে পে আছে, @ আছে। পেমেন্ট আছে, তারপর ইউজ করতে পারবেন না, তারপর এরকম আরো কি কি যেন আছে অনেক। হ্যাঁ, আপনি ধরেন একটা ফুল একটা ওয়ার্ড লিখে ফেললেন, আপনাকে যদি এরকম কোনো ওয়ার্নিং দেয়, আপনি আগে সাবমিট করবেন না। যেমন এটা সাবমিট করার কিছু সিস্টেম আছে, যেমন আপনি ধরা খাইলে আবার খবর আছে। ধরেন আপনি তার কাছে নাম্বার চাইলেন, হ্যাঁ, নাম্বার চাইলেন, আল্লাহ জানে সেন্ড হয়ে গেলে পাঠে পড়ে যাব। ধরেন আপনি নাম্বার চাইলেন, ঠিক আছে, যেমন গিভ মি ইওর নাম্বার, ঠিক আছে, নাম্বার এরকম চাইলেন, এটা দেখেন ওয়ার্নিং আসে নাই, হ্যাঁ, তো আপনি কি করবেন, এরকম ড্যাশ দিয়ে এরকম লিখে দিবেন নাম্বার, তখন আর চাবে না। যেমন মান এভাবে লেখার পর আসছে, তাই না, যে ওয়াই এর পরে আমরা যদি এভাবে দিই তাহলে আর আসে না। তো এরকম কিছু কিছু সময় এরকম চাইবে, আপনি ওভাবে ইচ্ছা করলে আপনি সেন্ড করতে পারেন, কিন্তু সেন্ডটা করেন না। আর যে বাইরের সাথে আপনি জিজ্ঞাসা করবেন বাজেট কত, তখন এগুলো জিজ্ঞাসা করার সময়, এগুলো মানি টানি জিজ্ঞাসা করার সময় এরকম ড্যাশ ড্যাশ করে দিবেন, তাহলে সুবিধা হবে। যেমন আমার বায়ারও, এই বায়ারের সাথে লাস্ট আমার মানে কথা কাটাকাটির পরে মোটামুটি $150 আমি বাজেট বলছিলাম। সে প্রথমে জিজ্ঞাসা করছি তোমার বাজেট কত, বলছে $40 প্লিজ। আমি বলছি সরি। তারপর $40 বলার পরে সে আমাকে আমি বলছি তোমার লাস্ট কত বলো, লাস্ট প্রাইস বলো, বলছে $60। সরি, পারবো না। তারপরে তাকে সে আবার বলছে $80 প্লিজ। আর ও 40 বলার পর আমি বলছি 120। তারপর সে বলছে 80 প্লিজ। আমি পরে ভাবলাম যে 100 করলেও সে রাজি হইতে পারে, সে তারপর লিখছে যে 80 লাস্ট। লেখার পরে যখন পেমেন্টের ব্যাপারটা লিখছে, তখন আমরা জাস্ট অ্যামাউন্টটা লিখে যাচ্ছিলাম, যে সে বলতেছিল যে 80, আমি লিখতেছিলাম যে 120, এরকম লিখতেছিলাম। লাস্টে ডলার সিম্বলও দিচ্ছিলাম না, বা ইউএসডিও লিখতেছিলাম না, ঠিক আছে, ইউএসডিও লিখতেছিলাম না। বুঝতে পারছি? এরকম কিছু রেস্ট্রিকশন আছে। যেমন আপনি বাইরের কাছে আপনি সরাসরি রিভিউ চাইতে পারবেন না, ঠিক আছে, রিভিউ চাইতে পারবেন, এটা ফাইবার অ্যালাউ না। যে আপনি কাজ কমপ্লিট করছেন, আপনি বলে দিলেন যে গিভ মি গুড রিভিউ, ঠিক আছে, বা পজিটিভ রিভিউ, এরকম কিছু লিখতে পারবেন না। আপনি ব্যান খাই যেতে পারেন বা ওয়ার্নিং খাইতে পারেন। ফিডব্যাক ওয়ার্ডটা লেখা যায়। হ্যাঁ, ফিডব্যাক লিখতে পারেন, যে আমার কাজ তোমার কেমন লাগলো সেই সম্পর্কে তুমি আমাকে একটা ফিডব্যাক দাও, এরকম লিখতে পারেন। ফিডব্যাক ইউজ করতে পারেন, যে কাজের পরিপ্রেক্ষিতে আমাকে একটা ফিডব্যাক দাও, ঠিক আছে। তারপরেও না লেখাই ভালো। তো আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমার কাজটা তোমার কেমন লাগলো, লাস্ট একটা মেসেজ দেবা যে আমার কাজটা তোমার কেমন লাগলো, কাজ সম্পর্কে তুমি কিছু জানাও বা ফিডব্যাক দাও, এরকম লিখলেই হয়ে গেল। সে তো এমনিতে না দেয় তারপরেও দিয়ে দিবে। যেমন আমি কিছুদিন আগে একটা কাস্টমার থেকে আমি জোর করে রিভিউ আদায় করে নিয়েছিলাম। 2টা রিভিউর একটা রিভিউ দিছিল, একটা রিভিউ দেয়নি, মানে জোরাজোরির পর সে আমার রিভিউ দিছে। এরকম হয় মাঝে মাঝে। আবার ওই রিভিউটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে তাছাড়া আমার একটা কাস্টম অর্ডার করে নিতে হবে, অর্ডার করে আমার অ্যাকাউন্ট বাঁচাইতে হবে, এমন একটা কাহিনী। এই জন্য তখন আমার রিভিউটা খুব দরকার ছিল। বুঝতে পারছেন? এরকম অনেক সময় আসে, তোমরা যে 2টা রিভিউ দেয় নাই, এরকম আসে, অনেক কাহিনী আসে। আস্তে আস্তে কাজ করতে করতে সবাই বুঝে যাবে। আমার তো অনেকগুলো রিভিউ মিস গেছে।
ভাই মিস যাবে, এটা স্বাভাবিক, রিভিউ ক্যান্সেল হবে, ঠিক আছে, অনেক কাহিনী হবে, ঠিক আছে, ক্যান্সেল হবে, মিস যাবে, স্বাভাবিক, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। আর একটা সবচাইতে যে বিষয়টা, ফাইবার কিন্তু বায়ার বেস, বায়ার একটা কথা কইলে আপনি ওর সাথে তক্কাতক্কি করলেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ফাইবার কোম্পানি খাইয়ে দিবে, ডিজেবল। সুতরাং কি করা যাবে না, কথাবার্তা কাটাকাটি করা যাবে না, মানে রাগান্বিত কথাবার্তা বলা যাবে না, বায়ারকে সম্মান করে চলতে হবে। কিন্তু আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এখানে আবার সেলার বেস, বায়ারে ওরা কিছু দেখে না, ঠিক আছে, যার ভুল তারাই দিবে শাস্তি। আর ফাইবার হচ্ছে একতরফা আর কি রাজনীতি, ওদের কাছে বায়ারই সব, সেলার কিছু না, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রেখে চলতে হবে, সবাই অ্যাকাউন্ট করতে পারে। আশা করি সবাই বিষয়টাতে ক্লিয়ার। এই লোকটা 7 দিন ধরে ঘুরতেছে, এখনো কাজ করাইতে পারেনি। আমি এর আগে একে মনে হয় বাইরে পাঠাইছি, এই জন্য আজকে আর পাঠানো হলো না। 7 দিন ধরে ঘুরতেছে এই কাজটা করার জন্য। তো যাই হোক, আশা করি ফাইবার সম্পর্কে আপনারা ক্লিয়ার। আর আরো কিছু বিষয় আছে, যেটা হচ্ছে আপনার প্রোফাইলে ডেসক্রিপশনটা অ্যাড করে নেবেন। আপনি কি বিভিন্ন ওয়েবসাইটে ইয়ার ডেসক্রিপশন পাবেন, আপনার স্কিলটা অ্যাড করবেন, আপনি কি কি পারেন স্কিলটা অ্যাড করে নেবেন। এখানে পিএসপিটা অ্যাড করে দেই, এক্সপার্ট লেভেল। আচ্ছা, আর অ্যাড করা যাবে না। আপনার এডুকেশন সার্টিফিকেট, আর ভুল করেও টেস্ট স্কিলে ক্লিক করেন না, ক্লিক করলেই পড়ছেন বিপদে। এটা ক্লিক না করলে, এটা না করলেও কাজ পাওয়া যায়। আর আপনার অ্যাকাউন্ট করা লিংক করে নিন, ফেসবুক, গুগল বা যা যা চায় আর কি, প্রথমে অ্যাকাউন্ট করার সময় চাইবে। আর এটা হচ্ছে ফাইবারের একটা ফ্রি কোর্স, পারলে এটা আপনারা করে আপনারা ইনরোল করে নিন, না করলেও কোনো কাহিনী নেই, অসুবিধা নেই। বুঝাতে পারছি সবাইকে? জি ভাই। বুঝাতে পারলাম? আশা করি সবাই ক্লিয়ার। ভাইয়া টাকা তোলার মাধ্যমটা কি? অর্ধেক তো মাথার উপর দিয়ে গেল। আশিক ভাই, কন্ট্যাক্ট করার মাধ্যমে, হ্যালো, হ্যাঁ, টাকা তোলার মাধ্যমটা কি কিভাবে? টাকা তোলার মাধ্যমে এখনো দেখাইনি, আমি সামনে দেখাবো। আমারও একটা অ্যাকাউন্ট করতে হইব, তো আমি আচ্ছা, অ্যাকাউন্ট করে ওটা সুন্দর করে ভিডিও বানায় রাখবো না, টিউটোরিয়াল বানায় রাখবো না, আপনাদের আমি দিয়ে দিব। ওটা জি দেখে ভাই, ওটা ভালো হবে। নিয়ে নিবেন। কারণ হচ্ছে বারবার তো অ্যাকাউন্ট করা যায় না, তাই না? বারবার অ্যাকাউন্ট জি। করা যায় না তো। আর বারবারও কিভাবে পেমেন্ট মেথডের সাথে অ্যাড করতে হয় ওটাও দেখানো যায় না। তার চেয়ে ভালো আমি এটা করব, আমি ফাইবারে পিএনআর অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সব স্টেপগুলো দিয়ে দিব। আর আপনার তাকে ইনকাম করা দরকার, টাকা তো আগে তুলতে পারবেন না ইনকাম না করলে। এই জন্য আগে আমরা কাজের চিন্তা করি, ইনকামের বিষয়টা নিয়ে 15 দিন পরে ভিডিও দিলেও সমস্যা নেই, কারণ আমি তো আপনাদের সাথে কানেক্টেড আছি, সমস্যা তো আর নেই। আপনাদের আমি প্রচুর ব্যস্ত, এই কাজটা করাই হয় নাই। আজকে ক্লায়েন্ট কনফার্ম করলে কাজটা শেষ করব, রাতে 4-5 ঘন্টা লাগবে কাজটা করতে। মানে একটা রিস্ক থাকে আর কি, যে ক্লায়েন্ট কি করে না জয়েনে করে। গিয়ে জয়েনে গিয়ে জি আচ্ছা, প্রেজেন্ট হয় না ভাই, জয়েনে গিয়ে আপনাদের মধ্যে? কন্টিনিউ উইথ গুগল করব। হ্যাঁ করেন, সমস্যা নেই। ভাইয়া আমি ময়নুল স্যার ইসলাম। আমার হয়নি স্যার। নাম কি? স্যার ইমরান স্যার 13, ইমরান আলী 13 স্যার। 13 নাই, আজকে 16তে আছেন। 16তে ইমরান হোসেন না স্যার, ইমরান আলী। ইমরান আলী। আমার তো জি স্যার 8-এ আছি মনে হয়, 8-এ না 7-এ স্যার, 8-এ আছি। আচ্ছা, আর ভাই কে? ময়নুল ইসলাম কত? 16-17 থাকার কথা। এই দেখেন, কইতে কইতেই 31 জন থেকে 26 জন হয়ে গেছে, কাট করা শেষ। দেখছেন? মইনুল ইসলাম না, মইনুল ইসলাম। 21।
আচ্ছা, 26 জনের 21 জন প্রেজেন্ট ভালোই আছে, খুব একটা খারাপ নাই, তারপরেও সবাই আসলে ভালো লাগে আর কি। আসা উচিত সবার। আর যাই হোক, সবার সুন্দরভাবে কাজ করতে হবে, ঠিক আছে? যেমন আমাদের এলএডিপির অনেক টিচারের স্টুডেন্টরা কিন্তু অলরেডি কাজ পেয়ে গেছে, তো সবার এই জিনিসটা মাথায় রাখতে হবে কিভাবে কাজ পাওয়া যায়। অনেক গুরুত্বপূর্ণ জিনিস আজকে শিখাই দিলাম ভাইয়া তাহলে আপনাদের। আমরা ওই যে ভাইয়া তাহলে ওই যে বুটস্ট্র্যাপ শিখে আমরা তারপর ইয়া করি, অ্যাকাউন্টটা খুলি। এখন তোমার HTML CSS শুধু পারি একটু একটু, বুটস্ট্র্যাপ শিখলে মোটামুটি অনেকটা কাজ করতে পারবো। তারপর আপনারা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন, সমস্যা নেই। ভাই ওই যে গিগের যে গিগের যে যে টেমপ্লেটটা দেখালেন, ওইটা টেমপ্লেটটা কিভাবে করবো? ওটা দেখি ফটোশপের কাজ। টেমপ্লেট বলতে ওই যে ফটোটা দিলেন যে, ওই যে ফটোটা দিলেন যে, ওই যে ইয়াতে ভিডিও দেওয়া যায়, ফটো দেওয়া যায় এখানে। ভাইয়া আমিও তো পরে আসছি, গিগটা কিভাবে তৈরি করে সেটা তো বুঝলাম না বা জানি না। ভিডিও দিয়ে দিব, ভিডিও দেখে বুঝে নিবেন, সমস্যা নেই। আচ্ছা আর হচ্ছে একটা জিনিস দেখতেছি না, ভাই এই যে ভাই ফটোগুলো দিছে, এই ফটোগুলো কিভাবে তৈরি করবো ভাইয়া? ফটো আপনি গিগের যে গুগল থেকে ফটোটা, এডিট করবেন, এডিট করে নিজের মতো করে গোছায় বানাবেন, বুঝলেন? ভাই কি ফটোশপ দিয়ে করতে হবে? এখন তো নিজে ভাই না যে করতে পারলে ফটোশপ টাকা দিয়ে দিয়ে এগুলো করতে করাইতে হয়? হবে। হ্যাঁ, ফটোশপ দিয়ে করতে হয়, আমি ফটোশপ দিয়ে করছি বলা। আমি ফটোশপ এই জন্য দিয়ে মানে আমাদের কোর্সে ভাই কিছু ফটোশপের ইয়ে দেওয়া আছে। আমাদের কোর্সের মধ্যে দেখলাম যে তো ফটোশপের কিছু শিখাতে বলছে। ওটা না থাকলে পিএইচডি টু HTML তো কনভার্ট করা যাবে না, ওই জন্য ওটা অ্যাড করছে। ও আচ্ছা, যাই হোক, দেখেন বাংলাদেশে একজন শুধু ওয়ার্ডপ্রেসে কাজ করে, টপ রেটেড সেলার। একটা অর্ডার আছে এখনো, প্রোফাইলে ঢুকলে দেখে আসি গিগ কতগুলো আছে। গিগ আছে প্রচুর প্রচুর গিগ। একবার ভালো মানের সেলার হয়ে গেলে তখন টাকা আর টাকা, টাকা আর টাকা। ভাই, আপনার ইনকাম কত লেভেল 2 প্রতি মাসে? $1000 থাকে না এখন লেভেল 2? জি ভাই, $1000 থাকে না? প্রতি মাসে থাকে না, মানে 1000 থেকে কম। গত মাসে 1000 হয়েছে, তবে এমনি 600 700 এরকম থাকে। 600-700 তো স্বাভাবিক, 500-র নিচে তো নামবেই না। যদি আপনার সেলও পড়ে যায়, গিগ র্যাঙ্কও হারায়, তারপর দেখা গেছে পুরান ক্লায়েন্ট থেকে মাসে 2-1টা কাজ আসে, তাই না? হ্যাঁ আসে, এরকম আসে। পুরান ক্লায়েন্ট থেকে আসে। তো যাই হোক, তাহলে আপনি ওয়েবে আসলেন কেন? গ্রাফিক্সই তো ভালো করতেছিলেন, জি ভাইয়া। ওয়েবে আসলেন কেন? ভাইয়া এখন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, এখন